Oh, great. এটাও তাই আচ্ছা দাঁড়াও ওকে, এই সবাই শুনতে পাচ্ছ? সবাই কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? যা হ্যাঁ, লাবিব, শহীদুল, ইশরাক, মেঘলা, ভেরি গুড। যদি ক্লিয়ারলি শুনতে পাও তাহলে আমরা শুরু করি। অনেক পড়া বাকি, অনেক 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 পড়া। আচ্ছা, ইয়েস, গ্রেট। সাউন্ডটা রোড থেকেই নিচ্ছে তো না? আচ্ছা ঠিক আছে, ওটা তারপরেও রিস্ক অ্যাভয়েড করার জন্য আর নেওয়ার সুযোগ নেই। সাউন্ড নিতে না, ঠিক আছে, ওকে ফাইন। আমরা শুরু করি তাহলে আজকের পড়া। সাউন্ড কম, ভাইয়া কমেন্টে প্রশ্ন দিচ্ছিলাম, দেখেননি, দেখিনি, আসলে দেখিনি। সাউন্ডে কোনো সমস্যা নেই তো না? কিছু পরিশ্রম করেছ আমরা। হ্যাঁ গ্রেট, চলো আমরা আজকে আলোচনা শুরু করি। আমরা ক্লাস দিয়ে দিয়েছি, বিসমিল্লাহ বলে শুরু করা যাক। চলো সবাই মিলে শুরু করি। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা টিস্যু এবং টিস্যুতন্ত্রের ক্লাস নাম্বার 2 আলোচনা করব। তো এই ক্লাস নাম্বার 2 আমরা গতদিন যেখান থেকে ছেড়েছিলাম আজকে সেখান থেকে এক্স্যাক্টলি আমরা সেখান থেকে আমাদের পড়া শুরু করব। গতদিন আমরা এইটুকু পড়েছিলাম ভাজক টিস্যুর কিছু জিনিস, বইয়ের লেখাগুলো কিছুটা ফোকাস করে দাও। আচ্ছা, তাসলিমা তুমি পরের দিন এই ক্লাসটা করো। হ্যাঁ, অসুখে হয়ে গেছে রিক্ত, তবুও বলবো আমি তো ফেল ভাইয়ের রক্ত। ঠিক আছে ভাইয়া, ক্যাপশনে ক্লাস নম্বরটা লিখে দিলে ভালো হয়। আমরা তো ক্লাস একদম সাজিয়েই দিই, তোমার আবার খুঁজে পেতে কষ্ট হয় কেন রাখি? তোমাদের নতুন জয়েন করেছো নাকি? আমরা তো ফিচার অপশনে প্রত্যেকটা ক্লাস সাজিয়ে দিই। ঠিক আছে, ওকে। তো চলো শুরু করা যাক, কথা না বাড়াই। আমরা গতদিন এই পর্যন্ত পড়েছি। তো আমরা গতদিন জেনেছি যে আমরা ভাজক টিস্যুকে কয়ভাবে কোষ বিভাজন, ভাজক টিস্যুকে কয়ভাবে আমরা শ্রেণী বিভাগ করি। আজকে আমরা ভাজক টিস্যুর আরেকটা শ্রেণী বিভাগ জানবো, সেটা হলো কাজ অনুসারে। যেমন আমাদের মানব সমাজে, আমাদের সমাজে তুমি যদি কাজ অনুসারে আলাদা করো তাহলে দেখবা যে একদল হলো ডাক্তার, একদল ইঞ্জিনিয়ার, কেউ হলো সরকারি আমলা, কেউ পুলিশ, আবার কেউ রিক্সা চালক, আবার কেউ দিনমজুর। এক একজন এক এক রকম কাজ করে, তাই না? তো এইরকম ভাজক টিস্যুর মধ্যে যারা যেই কাজ করে আমরা তাকে সেই অনুসারে কাজ দিব। তো ভাজক টিস্যুর মধ্যে যারা কিনা আবরণের কাজ করে, ভাজক টিস্যুর মধ্যে যারা কিনা আবরণের কাজ করে, আবরণ, তাহলে তাদেরকে একরকম কাজ দিব আমরা। যারা পরিবহনের কাজ করে তাদের একরকম নাম দিব আমরা। এবং যাদের কাজ, তাহলে একটা হলো আবরণের কাজ করবে যারা, তাদের একরকম নাম, যারা পরিবহনের কাজ করবে তাদের একরকম নাম হবে। এবং আরেকটা কি, আরেকটা দেখো, যারা কিনা একদম ভিত্তিটা তৈরি করবে, যে কোনো বাসার ভিত্তি তৈরি করবে, যারা কিনা যে কোনো বাসার ভিত্তি তৈরি করবে, ভিত্তি, তো যারা কিনা ভিত্তি বা একদম সবকিছুর ভিত্তি তৈরি করবে, বেসিক তৈরি করে, সেটার একরকম নাম দিব। ঠিক আছে, ওকে। লাইট একটু কমিয়ে দেন, উপরে লাইট বন্ধ করে দাও। আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে না, ওরা বলছে ক্লিয়ার শোনা যাচ্ছে না। ফেসবুকে লোকজন বলছে ক্লিয়ার শোনা যাচ্ছে না। সাউন্ড তো ঠিকই সিলেক্ট করা হলো, প্লে করে দেখেন দেখি ঠিক আছে কিনা। আচ্ছা দাঁড়াও, আমরা শুনি, চেষ্টা করি, আমি আমার এখান থেকে হেডফোন দিয়েও ক্লিয়ার না। আমি আমার এখান থেকে হেডফোন দিয়েও ক্লিয়ার না। অন্য কোথা থেকে নিতে পারে না, ঠিক আছে, শিওর শিওর, ঠিক আছে।
সাউন্ড প্রবলেম, সাউন্ড কম, একদল বলছে সাউন্ড কম, একদল বলছে সাউন্ড ক্লিয়ার। কার পক্ষে যাব? আচ্ছা, আমাদের কি আর কিছু করার সুযোগ আছে? না, আপনি কন্টিনিউ করেন। তুমি দেখো, ঠিক আছে। আমি শুনলাম যে কিছুটা সাউন্ড কম, আদানের জন্য নয়েজ হচ্ছে না, কিছুটা সাউন্ড কম। মন বলছে ঠিকই আছে, কিছুটা সাউন্ড কম হতে পারে। আমরা এই ইস্যুটা এখনো পুরোপুরি খুঁজে পাইনি। এটা খুলেই দাও তো পুরোপুরি ওখান থেকে। এটাতে ইনপুটের যাতে সাউন্ড নিতেই না পারে। এটা খোলা আছে। এবার ক্লিয়ার? আচ্ছা, সব ক্লিয়ার, ফাইন। তাহলে দেখো, কাজ অনুসারে যারা কিনা আবরণের কাজ করে তাদেরকে আমরা কি বলবো? আবরণ মানে ডার্ন। ডার্ন কথাটা যেখানে থাকবে, ডার্ন শব্দের অর্থ ত্বক, তাই না? ডার্ন মানে ত্বক। তাহলে আবরণের কাজ যারা করবে তাদেরকে আমরা বলবো প্রোটোডার্ন। আবরণের কাজ যারা করবে। পরিবহনের কাজ যারা করবে তাদেরকে আমরা বলবো প্রো দিয়ে প্রোক্যাম্বিয়াম। তাহলে ক্যাম্বিয়াম কথাটা যেখানে পাবা ধরে নিবা যে এটা পরিবহনের সাথে একটা সম্পর্ক আছে। ক্যাম্বিয়াম কলেজ না কিন্তু, ক্যাম্বিয়াম। আর ভিত্তি যারা দেয়, একদম যারা ভিত্তি তৈরি করবে তাদেরকে আমরা বলবো ভিত্তি মানে গ্রাউন্ড, মাটির উপরে দুনিয়ার সবকিছু দাঁড়িয়ে, তাদেরকে আমরা বলবো ভিত্তি ভাজক টিস্যু। তাহলে ইংরেজিতে যা সিম্পল, গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে গ্রাউন্ড মেরিস্টেম বা ভিত্তি ভাজক টিস্যু। তাহলে দেখো, তাহলে কি কি আমরা ভাগ করলাম? একটা হলো প্রোটোডার্ম, একটা হলো প্রোক্যাম্বিয়াম, আর একটা হলো ভিত্তি ভাজক টিস্যু বা গ্রাউন্ড মেরিস্টেম। তিনটা কথা জানতে হবে, পরীক্ষায় প্রত্যেকটা কথাই আসবে। ঠিক আছে, ওকে। এখন সুমাইয়া তানজিলা, এখন কি সব ঠিক আছে? কম শোনা গেলে আপাতত কম শোনা আপু। আমরা এটা একবার সলভ করেছি, আজকে বুঝতে পারছি না কি ইস্যু। হেডফোন লাগিয়ে দেখো সাউন্ড কি অবস্থা হয়। তাহলে দেখো, আমরা কাজ অনুসারে কয় ভাগে ভাগ করব? এই 3 ভাগে। তো তোমাকে এই লাইনটা এখান থেকে, বই থেকে 1 নম্বর কথা হলো কাজ অনুসারে এটা কি? হেডফোনটাই লাগাইলাম। আচ্ছা, ঘ্যান ঘ্যান করছে। ওকে, সুমাইয়া এখন ঠিক আছে কিনা? এই মুহূর্তে কি আপডেট? এইবার তাহলে তাকায় দেখো, প্রোটোডার্ম। তো প্রোটোডার্মের কাজ তাহলে কি? ত্বক তৈরি করা, আবরণী তৈরি করা। প্রোক্যাম্বিয়াম, এটার কাজ কি? ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম, এরা হলো পরিবহন টিস্যু। ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম। তোমাকে যদি বলা হয় পরিবহন টিস্যু নাম বলো, ভাইয়া বাংলাদেশের পরিবহন কি কি দিয়ে পরিবহন হয়? বাস, ট্রেন, ট্রাক। কিন্তু উদ্ভিদের পরিবহন টিস্যু 3টা। তোমাকে যদি বলা হয় উদ্ভিদের পরিবহন টিস্যু কি কি আছে, আমাদের শরীরে যেমন রক্ত আছে, রক্তনালী আছে, উদ্ভিদের রক্তনালী কি? এই যে জাইলেম, ফ্লোয়েম। আর এই জাইলেম ফ্লোয়েমকে তৈরি করবে কে? এই জাইলেম ফ্লোয়েমকে তৈরি করবে ক্যাম্বিয়াম। তাহলে একদম উদ্ভিদের পরিবহন টিস্যু কথাটা যখনই বলতে হবে, পরিবহন টিস্যু। রোড মাইক দিয়েও আমাদের সাউন্ডের সমস্যা হচ্ছে। ওকে, ওয়েব অ্যাপে ক্লাস আসে না কেন? তুমি ক্লাস করতেছো ওয়েব অ্যাপে, তুমি কমেন্ট করতেছো ওয়েব অ্যাপে, ক্লাস আসে না কেন? উদ্ভট কথাবার্তা। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, পরিবহন টিস্যু কি কি? তাহলে পরিবহন টিস্যু এই 3টা। জাইলেম, যেখানেই শুনবা জাইলেম, যেখানেই শুনবা ক্যাম্বিয়াম, যেখানেই শুনবা ফ্লোয়েম, এদেরকে বলে পরিবহন টিস্যু। পরিবহন টিস্যুর ইংরেজি কি? পরিবহন টিস্যুর ইংরেজি হলো ভাস্কুলার টিস্যু। তোমাকে এই যে টিস্যু শব্দটা, এই ভাস্কুলার টিস্যু শব্দটার সাথে পরিচিত হতে হবে, ভাস্কুলার শব্দটার সাথে। তাহলে যেখানেই দেখবো ভাস্কুলার টিস্যু, যেখানেই দেখবো পরিবহন টিস্যু, আমরা যদি সবাই মনে রাখি এইটার অর্থ জাইলেম, ফ্লোয়েম। কথা ক্লিয়ার? ওকে। তো আমি তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন দেই নিচের কোনটা ভাস্কুলার টিস্যু নয়, এই 3টা শব্দের বাইরে যা থাকবে সেটাই হলো পরিবহন টিস্যু। এখন এদেরকে তৈরি করে কে? এদেরকে তৈরি করে প্রোক্যাম্বিয়াম। তাহলে এদের বাবার নাম কি? এই 3জন হলো বাচ্চা। এদের বাবার নাম কি? এদের বাবার নাম প্রোক্যাম্বিয়াম। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে যে জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম এর কোথা থেকে আসে, এদের বাপের নাম কি? এদের বাপের নাম প্রোক্যাম্বিয়াম। আমাদেরকে এই শব্দটা ব্রেনের মধ্যে সেট করতে হবে, রাইট? হুমায়রা হুমু, তাহলে দেখো ওদের বাবার দিকে তাকায় দেখো, বাবার দিকে তাকায় দেখো, ওরা এই কিন্তু বাবা। তাহলে আমরা দেখতে পাইলাম এ হলো বাবা। প্রোক্যাম্বিয়াম কি? বাবা। বইয়ের মধ্যে দেখো এই কথাটাই লেখা আছে, প্রোক্যাম্বিয়াম থেকে ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম তৈরি হয়। তাহলে এটার নাম প্রোক্যাম্বিয়াম, পরিবহন টিস্যু তৈরি করা। তো এদের বাবা এটা। ডান। এইবার ভালো জিনিস শেখাবো তোমাদেরকে। দেখো, এটা হলো উদ্ভিদ। উদ্ভিদের শিকড় এই কালারের, তাই না? এই হলো উদ্ভিদের শিকড়, কি সুন্দর শিকড় দিলাম। আর এই হলো উদ্ভিদের কাণ্ড, 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 কাণ্ড এই কালারের হবে। তাহলে এই হলো উদ্ভিদের কাণ্ড, আর এই হলো উদ্ভিদটা, তো উদ্ভিদের পাতা। তো আমরা এখন এই জিনিসটা আমার কিন্তু পরীক্ষায় এসেছিল, উদ্ভিদের এই যে কাণ্ড, কাণ্ডের যে আবরণ, এটাকে সাধারণ মানুষ বলবে এটাকে
সাধারণ মানুষ বলবে বাইরে চামড়া, বাতল, এই ধরনের কথা আমরা বলবো, কিন্তু তুমি যখন বোটানি পড়বা তখন তুমি এটাকে বলবা এপিডার্মিস। তাহলে কাণ্ডের বহিঃত্বক যেটা বাইরের দিকে থাকে এটাকে আমরা কি শব্দ দিয়ে রাখবো? এপিডার্মিস। কাণ্ডের বহিঃত্বকের নাম কি? এপিডার্মিস। তো গাছের কাণ্ডের বহিঃত্বকের নাম এপিডার্মিস, যদিও সাধারণ মানুষ যেটা বলে সেটাও সঠিক। এই এপিডার্মিসের উপরে বাকল টাকল থাকে, এপিডার্মিসের উপরে বাকল টাকল থাকে, তাই এপিডার্মিস। আর মূলের বহিঃত্বক ভাইয়া ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, বিশ্বাস করো এইটার নাম এপিব্লেমা, এবং এইটা কিন্তু আমার পরীক্ষায় এসেছিল আর্মড ফোর্স পরীক্ষায় 2012 সালে, এবং পরবর্তীতে বহু পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। কাণ্ডের বহিঃত্বকের নাম কি, মূলের বহিঃত্বকের নাম কি? এপিডার্মিস এবং এপিব্লেমা, এবং এরা হলো আবরণী টিস্যু। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে উদ্ভিদের আবরণী টিস্যু কি কি, এই দুইটা কিন্তু আবরণী টিস্যু। তাহলে দেখো একটা এপিডার্মিস, একটা এপিব্লেমা। এদের বাবার নাম কি? এদের বাবার নাম হলো প্রোটোডার্ম। তাহলে এরা হলো বাচ্চা, এদেরকে তৈরি করবে কে? এদেরকে তৈরি করবে প্রোটোডার্ম। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে এপিডার্মিস তৈরি হয় কোন ভাজক টিস্যু থেকে, এপিব্লেমা তৈরি হয় কোন ভাজক টিস্যু থেকে? উত্তরটা হলো প্রোটোডার্ম। সবাইকে এই জিনিস পারতে হবে, সবাইকে এই জিনিস পারতে হবে, দিস ইজ এ মাস্ট, এইটা আমাদেরকে পারতেই হবে। তাহলে কাণ্ডের বহিঃত্বক এপিডার্মিস, মূলের বহিঃত্বক এপিডার্মিস, এমনকি পাতার বহিঃত্বকের নামও কিন্তু এপিডার্মিস। তাহলে এদের সবার বাবাকে, এই হলো সবার জনক, পিতা, সবার জনকের নাম প্রোটোডার্ম, আমরা জেনে গেলাম। আচ্ছা, সুন্দর কথা, সুন্দর কথা আমরা জানলাম। 3 নাম্বার, বইয়ে দেখো, বইয়ে এই কথাটাই পড়তে হবে। এই যে দেখো, মূল কাণ্ড, এদের শাখা প্রশাখা সৃষ্টি করে কে? প্রোটোডার্ম। প্রত্যেক লাইনে লাইনে প্রশ্ন, যে এটা ভালো করে বুঝবে সে পারবে। আচ্ছা, এরপরে কয়েকটা শব্দ দেখো, কর্টেক্স, মজ্জারশ্মি। ভাইয়া এই জিনিসটা তো বুঝি না, কর্টেক্স, মজ্জারশ্মি, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট কর্টেক্স, মজ্জারশ্মি, আমাকে এটা একটু বুঝাই দেন। তো এইখানে আমরা একটা মূল, চিকন একটা মূলকে কাটলাম, চিকন একটা মূলকে এভাবে কাটলাম প্রস্থচ্ছেদ করে। এই যে তুমি যদি তাকায় দেখো, এই যে মাঝের যে লাল অংশটুকু, ঠিক আছে, এইখানে যদিও ভালো দেখা যাচ্ছে না, এই যে দেখো লেখা আছে কর্টেক্স। তো এই যে কোষগুলা পাথরের মতো মনে হচ্ছে যেন পাথর বসানো একটা এলাকা, এটার নাম কর্টেক্স। আর মাঝে এই জায়গায় থাকে মজ্জা। তো এইগুলা হলো উদ্ভিদের ভিত্তি, এগুলা হলো একদম ভিত্তি, এগুলা ছাড়া উদ্ভিদটা দাঁড়ায় থাকতে পারবে না, মূলটা দাঁড়ায় থাকতে পারবে না। তো এই যে কর্টেক্স, মজ্জারশ্মি, এই শব্দটা আমাদেরকে পাঠতে হবে। তাহলে যদি বলে যে ভিত্তি দেয় কারা, উত্তর হলো কর্টেক্স, মজ্জা মানে তো বুঝতেই পারো, মজ্জা মানে একদম মাঝের জায়গাটা, তাই না? এবং মজ্জারশ্মি, তাহলে কর্টেক্স, মজ্জারশ্মি আমরা যে জানলাম। এদের বাবাকে, এদের বাবার নাম কি? এদের বাবার নাম গ্রাউন্ড, এদের বাবার নাম গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে কর্টেক্স, মজ্জারশ্মি, এদের বাবার নাম কি? গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে এরা কোথা থেকে জন্ম নেয়? পরীক্ষায় যদি প্রশ্ন দেয় আমরা আশা করি সবাই উত্তর করতে পারবো। তাহলে ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তাহলে সিজার চৌধুরী আটকে গেছে নাকি? আশা করি ফারাদি বা সামিয়া, আমরা সবার কাছে ভাইয়া একটা কোশ্চেন ছিল, কোশ্চেন করে ফেলো, প্রশ্ন জাস্ট করে ফেলবা, প্রশ্ন ছিল বলার কিছু নাই। তাহলে এই যে এগুলা হলো, দেখো তার গ্রাউন্ড মেরিস্টেম থেকে এই বাচ্চাগুলো তৈরি হয়, প্রোটোডার্ম থেকে এরা তৈরি হয়, এবং প্রোক্যাম্বিয়াম থেকে এরা তৈরি হয়। কাজ অনুসারে শ্রেণী বিভাগ, আমার মনে হয় যে এখানে আর কোনো কিছু আমাদের পড়া বাকি থাকলো না, প্রত্যেক লাইন আমি পড়াই দিলাম, যে কোনো প্রশ্নই পরীক্ষায় আসতে পারে কাজ অনুসারে, ঠিক আছে? ওকে, তাহলে তপন চন্দ্র বর্মন ক্লিয়ার, আমরা আসলে সবাই বুঝে গেলাম। ট্যাপল কি আমি বুঝি নাই আসলে। আচ্ছা, সো ফাইন, আমরা তাহলে এই কথাটুকু প্রত্যেকেই বুঝে গেলাম, সব ঠিক আছে এরকম? ওকে, তাহলে ক্লিয়ার। নগ্নবীজি থেকে কোশ্চেন ছিল, আরে ভাই প্রশ্নটা করো, ক্রিস্টাল ক্লিয়ার, তাহলে ডান। এইভাবেই টপিক গুলো আমরা এক এক করে সামনের দিকে এগিয়ে যাব। তাহলে এইটা কি অনুসারে শ্রেণী বিভাগ করলাম আমরা? এই শ্রেণী বিভাগটা ছিল কাজ অনুসারে, কাজ। এইবার আমরা কোষ বিভাজন অনুসারে আমরা এটাকে শ্রেণী বিভাগ করব। আমরা একটা ছবি দেখলে ব্যাপারটা ক্লিয়ারলি হয়তো বা বুঝতে পারবো, যদিও এটা ছবি দেখে বোঝা কিছুটা কঠিন, এই জিনিস আসলে ছবি দেখে বোঝানো কিছুটা টাফ।
তারপরও আমি ব্যাপারটাকে যদি সহজ করে বোঝাতে চাই, এবার আমরা করব কোষ বিভাজন। শব্দটা খেয়াল করো, কোষ বিভাজন তল অনুসারে। তল তো আমরা সবাই জানি, আমরা এইটুকু বুঝি, তোমরা যদি সবাই শিরায় শিরায় তোমাদের সবার রক্ত আছে এবং তোমরা যেহেতু সবাই অভির ভক্ত, আশা করি অভি তোমাদেরকে এই জিনিস শিখিয়ে দিয়েছে। তো আমরা সবাই জানি যে 3টা অক্ষ, তাই না? অক্ষ হলো 3টা এবং এদের সবার মধ্যে কি কোণ আছে? এদের সবার, আমরা যদি এটাকে x ধরি, y z, এবং সবার মধ্যে 90 ডিগ্রি কোণ। সো আমরা দেখো বায়োলজির মধ্যে ম্যাথকে একটু কাজে লাগাচ্ছি। সো বায়োলজি এমন একটা সাবজেক্ট যেটার মধ্যে সবাই কিছু না কিছু অবদান রাখার চেষ্টা করে। তারপরেও বায়োলজি এখনো ক্র্যাক করা যায়নি। ম্যাথের কত কিছু ক্র্যাক করে ফেলছে, কিন্তু এখনো মানব দেহটা পুরো জানতে পারেনি, কারণ দিস ইজ দ্য বেস্ট রয়্যাল। এই বিষয়ে কোনো কথা হতে পারে না, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তাকায় দেখো, এখন এই কোষ বিভাজন তল বলতে বোঝানো হয় যেই ভাজক টিস্যুর কোষ বিভাজন একটা তলে হবে, একমাত্রিক। তো এটা যদি একমাত্রিক হয় 1D, তাহলে সেটার নাম একরকম হবে। এটা যদি 2টা তলে কোষ বিভাজন হয়, 2 তলে মানে 1D মানে কি? কোষ বিভাজন একটা কোষ ওই তল বরাবর, ভাইয়া শুধু ওই দৈর্ঘ্য বরাবর কোষটা বিভাজিত হবে, এই রকম। দ্যাটস ইট। 2D মানে কি? তাহলে দৈর্ঘ্য বরাবরও যাবে, একটা কোষ ছিল, ওই কোষটা ভাইয়া একদিকে যেমন দৈর্ঘ্য বরাবর যাবে, আবার আরেকদিকে প্রস্থ বরাবর যাবে। তো যার এরকম দৈর্ঘ্য প্রস্থ দুই দিকেই যায় তাকে আমরা বলবো 2D। আর যেটা ত্রিমাত্রিক বা সবতল, ভাই মাত্রা আছে কয়টা? 3টা। তো মাত্রা যেহেতু 3টা, যে ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক ভাইয়া আঁকা আমার পক্ষে সম্ভব না। তো বুঝে নাও এটা 3D। 3D আঁকা সম্ভব না হলেও এইরকম ছোটবেলায় আমি 3D আঁকতে শিখেছিলাম। তো এই যে কোষটা এরকম 3D বক্সের মতো চারিদিকে ছড়াতে থাকে, এক একটার এক এক রকম নাম হবে। তো যেটা কিনা ত্রিমাত্রিক, যেটা সব দিকে চলে, সেটাকে আমরা বলবো মাস। মাস মানে সব দিকে। যেটা দুই দিকে, আমাদের প্লেটের কয়টা তল? 2টা তল। প্লেটের উপরে একটা তল যেটা তুমি ভাতগুলো রেখে খাও, আর প্লেটের নিচের তলটা প্লেট। আর যেটা একদিকে চলে সেটাকে বলে রিব। তাহলে মাস প্লেট রিব বা রিব প্লেট মাস। তুমি যেভাবে মনে রাখো, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি কোষ বিভাজন তল অনুসারে। এইগুলা বইয়ের মধ্যে পড়ে পাগল হওয়ার কিছু নাই, ব্যাপারটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে? এসসিকি সেল ডিভিশনের ফার্স্ট ক্লাস। ফারহানা আয়াত মুন, কি যে বলছো বুঝলাম না। আজকে বলতে চাইছেন? আজকে কেন সেল ডিভিশনে ক্লাস হবে? আজকে টিস্যু চ্যাপ্টারের ক্লাস। এটা কোষ বিভাজন তল অনুসারে টিস্যু, ভাজক টিস্যু কত প্রকার, আমরা সেই টপিকটা পড়ছি। তাহলে দেখো, এইটা দ্বারা তাহলে একমাত্রিক, দ্বিমাত্রিক, তিনমাত্রিক এইটাই বলার চেষ্টা করা হয়। ব্যাপারটা যতটা ফ্যাসিনেটিং, এটা মূলত বোটানিস্টদের জন্য এটা ভালো লাগা থাকতে পারে, বাট আমাদের জন্য না। তাহলে দেখো, রিব ভাজক টিস্যু, কেন এটার নাম রিব? তাহলে দেখো, একটা তলে বিভাজিত হয়। পড়া শেষ। এইটাকে দেখতে বুকের পাঁজরের মতো দেখায়। তোমরা বলতে পারো যে ভাই এটাকে দেখলে কোন অ্যাঙ্গেল থেকে এটাকে বুকের পাঁজরের মতো দেখায়? এটা তোমরা একটা প্রশ্ন করতেই পারো যে এটাকে বুকের পাঁজরের মতো কেন দেখায়। এখানে এই যে দেখো, এইটা একটা বুকের পাঁজর, এই যে এইটা একটা বুকের পাঁজর। আমাদের এই যে অনেকগুলো বুকের পাঁজর মিলে আমাদের বুকটা তৈরি হয়। তো দেখো তো, এখানে মনে হচ্ছে না যে এখানে এই কোষগুলো আমার লম্বা সারি তৈরি করে? তো দেখতে অনেকটা বুকের পাঁজরের মতো দেখায়। যাই হোক, সেই জন্য এটাকে বলা হচ্ছে বুকের পাঁজর, সেই জন্য এটাকে বলা হয় রিব। তো এখানে প্রশ্ন এটাই আসবে, এমসিকিউ এই লাইনটা থেকে আসবে, বুকের আমি যা বলতেছি তাই আসবে পরীক্ষায়। রিব কোনটা দেখতে বুকের পাঁজরের মতো দেখায়? আচ্ছা, কোথায় কোথায় পাওয়া যায়? বর্ধিষ্ণু মূল এবং কাণ্ডের মজ্জারশ্মি। ভাইয়া এটাও এমসিকিউ হতে পারে। এখান থেকে এমসিকিউ 1, এমসিকিউ 2, এই দুটো লাইন থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আমি যা পড়াচ্ছি আবারও বলতেছি, কোর্সটার নাম যেমন বেসিক টু বস। আমি যা প্রথমে যা পড়ালাম তার নাম বেসিক, এখন যা পড়াচ্ছি তার নাম বস। 2টা লাইন বললাম যে 2টা লাইন থেকে এমসিকিউ আসবে। পরীক্ষার হলে যায় বলবে যে ভাই বলছিল এগুলো থেকে প্রশ্ন আসবে, এবং আসছে। আমি তোমাকে গ্যারান্টি দিলাম, যা বলতেছি তাই প্রশ্ন আসবে। এর বাইরে কিচ্ছু লাগবে না। ঠিক আছে, ওকে, রেডি? ওকে, ফাইন। চলো তাহলে আমরা জেনে গেলাম এইটুকু। এরপর হলো রিব, ডান। এরপর হলো প্লেট। তো মাস প্লেট, প্লেটে কয় তলে বিভাজিত হয়? প্লেট 2টা তলে বিভাজিত হয়। 2টি তল, আমরা সবাই প্লেটের একটা তলে ভাত খাই আর একটা তলে রেখে দিই, তাই না? আচ্ছা, প্লেট কোথায় পাওয়া যায়? পাতা এবং বর্ধিষ্ণু বহিঃতল। ভাই এটা কি কষ্ট করে মুখস্থ করতে হবে যে পাতা এবং ত্বক?
কিভাবে মনে রাখবো? প দিয়ে প্লেট, প দিয়ে পাতা, আর পাতা কোথায় থাকে? বাইরে দিকে থাকে গাছে। তো বর্ধিষ্ণু গণিত বাইরে থেকে, দুটো শব্দ এইভাবে মনে রাখবো আমরা। এইখানে প্রচন্ড ইম্পর্টেন্ট এমসিকিউ আসল, যেটা কেউ পারবে না কিন্তু তুমি পারবা, সেইটা হলো যে অঙ্গ আয়তনে বৃদ্ধি পায় কোনটার ফলে? উত্তর হলো প্লেট। ভাই এটাতে ইনফিনিটি স্টার মেরে দাও। যে অঙ্গ আয়তনে বৃদ্ধি পায় কোন কোষ, কোন ভাজক টিস্যুর ফলে? উত্তর হলো প্লেট। এইটাতে ইনফিনিটি স্টার মারো, পরীক্ষায় আসবে। সবাইকে মারছো? সংজ্ঞা মুখস্থ করার কিছু নেই। সংজ্ঞাতে দুটো শব্দ, একটা তল, দুইটা তল, তিনটা তল। সংজ্ঞা মুখস্থ করার কিছু নাই, সংজ্ঞা মুখস্থ করার কিছু নাই, জাস্ট একটা তল, দুইটা তল, তিনটা তল। রেডি? রিজওয়ানুল হক, আশা করি ক্লিয়ার। এইবার মাস, তাহলে মাস মানে সব তলে বিভাজিত হয়, অল প্লেন। এখান থেকে বাকি সব উদাহরণগুলো ভাইয়া মাস। তোমাকে যখনই কোথাও, সিস্টেমটা দেখো, পড়ার সিস্টেম, যখনই কোথাও 1 2 3 এরকম তিনটা জিনিস উদাহরণ থাকবে, তুমি শুধু দুইটা পড়বা। তুমি যখন দুইটা পড়বা, তুমি কিন্তু অটোমেটিক বুঝে নিবা যে তাহলে 3 নাম্বারটা উদাহরণ না পড়লেও কিন্তু তুমি উত্তর করতে পারবা, কারণ অপশনে তিনটাই থাকবে আর দুইটা তুমি অলরেডি জানো, তাহলে বাকিটা সব এইটার উদাহরণ, তাই না? সো একইভাবে আমরা কোথায় কোথায় মাছ পাওয়া যায় এতগুলো মুখস্থ করা দরকার নেই, আমরা সবাই জানি যে পাতা এবং গণিতকে থাকে প্লেট, আর মজ্জারশ্মি আর বর্ধিষ্ণু মূলে থাকে হলো রিব। তাহলে বাকি যা আছে ভ্রূণ, রেণুথলি, শস্য, মজ্জা, কর্টেক্স, এই সবগুলোতে থাকবে হলো আমাদের মাস। এটা মুখস্থ করার কিছু নাই। পরীক্ষার প্রশ্ন যেটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো ঘনত্বে বৃদ্ধি। আসল জিনিস তো এইটা, ইনফিনিটি স্টার, ঘনত্বে বৃদ্ধি। তাহলে পরীক্ষায় ঘনত্বে বৃদ্ধি পায় মাস। কথা ক্লিয়ার? ফারাদিবা সামিয়া। ইংলিশ গুলাকে মুখস্থ করতে হবে। ইংলিশ তো এখানে কিছু দেওয়াই নেই যে মুখস্থ করতে হবে। মাসের ইংলিশ মাস, প্লেটের ইংলিশ প্লেট, রিবের ইংলিশ রিব, আর ভাজক টিস্যু মানে তো মেডিসিস্টেম, এটা তো আগের দিনই পড়াইছি। এরই সাথে সাথে ভাজক টিস্যুর বিভাজনটা প্রত্যেকটা A to Z আমি পড়িয়ে শেষ করে দিলাম। আশা করি সবার কাছে ভাজক টিস্যুর বিভাজন ক্লিয়ার। যাদের কাছে ক্লিয়ার নয়, যাদের কাছে ভাজক টিস্যুর বিভাজন ক্লিয়ার নয়, তারা চাইলে কমেন্ট করতে পারো। কমেন্ট করো কে কে বুঝতে পারো নাই। অসাধারণ। ইসরাত আলী আবারও স্ট্রাইক করেছে, খুবই সুন্দর। হামিদুর রহমান ভালো ভালো কমেন্ট করছো, ফ্যান্টাস্টিক। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ছোট্ট আয়তন বৃদ্ধি মানে হাইপারট্রফি, ঘনত্ব বৃদ্ধি মানে কি, ওটার এক্সাক্ট ইংরেজি এই জায়গায় দেওয়া নাই। আচ্ছা ভাই তলটা আরেকবার বুঝান। আরাফাত বাদশা, জাস্ট ভিডিওটা ক্লাস শেষে রিক্যাপ করে দেখে নিবা, তাহলে তলটা বুঝে যাবা। একই জিনিস, এটাই তো অনলাইন ক্লাসের সুবিধা, তুমি জাস্ট রিক্যাপ করে দেখে নাও, বা এখনই চাইলে তুমি রিক্যাপ করে দেখে নাও, তাহলে তল বুঝে যাবা। চলো তাহলে আমরা ক্লিয়ারলি সবাই বুঝে গেলাম। ওকে, এখন এখানে একটা অসাধারণ লাইন আছে, তুমি তাকায় দেখো। দেখো বলা হয়েছে সব টিস্যুর উৎস, যত রকম টিস্যু আছে, দেখো সব টিস্যুর উৎস কে? পরীক্ষায় লাইনটা আসবে। সকল টিস্যু কোথা থেকে আসে? একটা গাছে সকল টিস্যু এপিকাল মেরিস্টেম থেকে আসে, শীর্ষ ভাজক টিস্যু, কারণ উদ্ভিদের একদম শুরুতে এই টিস্যুটা তৈরি হয়। তো এই লাইনটা পরীক্ষা দিয়ে দিতে পারে যে সব টিস্যু কোথা থেকে আসে? এপিকাল মেরিস্টেম। সেখান থেকে আসে প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম এবং প্রোক্যাম্বিয়াম। ওই যে কাজ অনুসারে 3 রকম। তো প্রোক্যাম্বিয়াম কি তৈরি করে? জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম, রাইট? ক্লিয়ার? ওকে, ভাস্কুলার টিস্যু তৈরি করে, আমরা এটা জানি। এইগুলো কিন্তু প্রত্যেকটা তোমার জানা কথা, এমন না এগুলো অজানা কথা। প্রোটোডার্ম কি তৈরি করে? এপিডার্মিস। এপিডার্মিসের এই জিনিসগুলো সব এপিডার্মিসের অংশ। আচ্ছা, গ্রাউন্ড টিস্যুর মধ্যে আমরা এখন ফার্দার পড়ালেখা করব। গ্রাউন্ড টিস্যু আমরা অলরেডি বলেছি, মজ্জারশ্মি, কর্টেক্স, এগুলো সব গ্রাউন্ড টিস্যু। কিন্তু এই মজ্জার মধ্যে এই কোষগুলো থাকে, তো সেটা আমরা এর পরের ধাপে পড়তে যাচ্ছি। এখন তোমাদেরকে এখানে একটা ছোট্ট জিনিস খেয়াল করতে হবে। এই বক্সে কি এমসিকিউ আসবে? এরা সবাই প্রাথমিক টিস্যু, প্রাইমারি। এরা সবাই প্রাইমারি আর এরা সবাই সেকেন্ডারি। সেকেন্ডারি উদাহরণগুলো কি? কর্কেম্বিয়াম, সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম। ভাই গুনে গুনে 4টা জিনিস শুধুমাত্র সেকেন্ডারি। এই 4টা জিনিস ছাড়া বাকি সব প্রাইমারি। এই জিনিসটা আগে বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু বলেনি এরা সবাই প্রাইমারি ভাজক টিস্যু, এরা সবাই প্রাইমারি।
এর মধ্যে ভাজক আছে স্থায়ী আছে সেটা একটু পরে বুঝবা, পাগল হয়ে যেতে পারো। আপাতত এই বক্স থেকে যেটা বোঝার চেষ্টা করো, সেইটা হলো কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। সেকেন্ডারি মাত্র 4টা, এই 4টা টিটিএম হতে হবে ভাইয়া, বাকি সব প্রাইমারি। এরা সবাই প্রাইমারি, এরা কিন্তু সবাই ভাজক টিস্যু না, বিশেষ করে এই ব্যক্তিরা কিন্তু ভাজক টিস্যু না, এরা কিন্তু স্থায়ী। এখানে কিন্তু কোথাও বলেনি এই বক্সটা ভাজক টিস্যুর বক্স, এইটা প্রাইমারি টিস্যু এবং সেকেন্ডারি টিস্যুর বক্স। এখান থেকে একটা এমসিকিউ হলে সেটা হবে নিচের কোনটা প্রাইমারি টিস্যু নয়, নিচের কোনটা সেকেন্ডারি টিস্যু নয়, এইরকম। কে কে এই বক্সটা বেসিক বুঝতে পেরেছো? ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম আর কর্ড ক্যাম্বিয়াম একই জিনিস, ওগুলো একই জিনিস একই। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করো এই যে ভাস্কুলার ক্যাম্বিয়াম রেসিডুয়াল ক্যাম্বিয়ামের সাথে কর্ড ক্যাম্বিয়ামকে আলাদা করা যাবে না। তো এইখানে ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম শব্দটাও দিয়ে দাও, এটাও সেকেন্ডারি। বইয়ে যেহেতু সামনে দেওয়া আছে, যদিও জিনিস একই, ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়ামটা লিখে নাও, মোট 5টা, এই 5টা লিখে নাও। ঠিক আছে, তাহলে সেকেন্ডারি টিস্যু কি কি, অন্যান্য রাইটারের বইয়ে আরো এক্সাম্পল থাকলে সবই পড়তে হবে, আমরা তো গ্রিন নোট দিয়ে দিব, সেটা দিয়ে মোটামুটি সব কভার করা থাকবে। বুঝতে পারলাম? ওকে, কে কে বুঝতে পেরেছে এই বক্সটা বলে দাও। রকম আমারই ভাই ইন্ডিয়া যাবে। তো পিএসআর তো বুঝিয়ে দিচ্ছি, ওটা দেখলাম ডিস্ক ভার্সন। ডিস্ক তো আমি কিনবো না, ডিস্ক কিনবো বলতো, এখন তো সব ডিজিটাল হয়ে গেছে। তুই একটু অ্যামাজনে আমার এটা ছেড়ে বুঝতে পারিস, অ্যামাজন লগ ইন করা আছে, মানে অ্যামাজন সার্চ দিলে ভাইয়ের অ্যাকাউন্টটা একটু স্টাডি চালাবে, একটা ভাই সামনে যাবে তো। ওকে, ওকে, চলো তাহলে আজকে সাউন্ড বুঝাই যাচ্ছে না, তাহলে ক্লিয়ার? আমরা তো তাহলে সাউন্ড তো দেই নাই, সাউন্ড তো কেবল দিলাম, সবাই শুনতে পাচ্ছ কিনা? ওকে, তাহলে সিফা ইন্টারভেসিকুলার ক্যাম্বিয়াম সাউন্ড নেই, ডান, সুন্দর। ওকে, তাহলে আমরা এই পড়া কিন্তু শিখে গেলাম, আমাদের কিন্তু এই পড়া শেষ। ভাজক টিস্যুর উপরে তোমরা কিন্তু সবাই বস হয়ে গেল। আমরা ভাজক টিস্যুর আমরা কি করলাম, ভাজক টিস্যুর সানডে মানডে ক্লোজ করে দিলাম। এখন তোমরা বলতে পারো ভাইয়া সানডে মানডে ক্লোজ কি জিনিস, দেখি কে বলতে পারে সানডে মানডে ক্লোজ এটা কি জিনিস, বলো। তো ভাজক টিস্যু সানডে মানডে, ইয়েস, ডিপ জল। সো বাংলা সিনেমার আইকনিক ভিলেন, অতীতে অনেক ভিলেন এসেছে, ভবিষ্যতে অনেকজন আসবে, কিন্তু ডিপ জলের এই জায়গা কেউ কখনো নিতে পারবে না। তাহলে আমরা ভাজক টিস্যু শেষ করে দিলাম। ঠিক আছে, তাহলে অল ক্লোজ। সাউন্ডটা একবার রিভিউ করো তো, এখনো দেখবেন বলতেছে সব ক্লোজ। আচ্ছা, কোথাও কোথাও টিস্যু তো হচ্ছে রেডি। তাহলে আমরা ভাজক টিস্যু পড়ে ফেললাম, স্থায়ী টিস্যু। যদিও এইটা তোমাদের এসএসসির পড়া, তোমাদেরকে আমি পড়া দিয়েছিলাম, তোমাদেরকে কিন্তু ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু আমার পড়া দেওয়া ছিল, আমি কিন্তু তোমাদেরকে পড়া দিয়েছিলাম স্থায়ী টিস্যু। তো আমি জানি না তোমরা পড়েছো কিনা, কে কে পড়েছো বলো তো, কে কে পড়েছো স্থায়ী টিস্যুটা একবার হলেও পড়েছো, কে কে পড়েছো? ভাইয়া লাইভ কুইজ ধরেন, একটু পরে ধরবো, এখন তো সবার পড়া হয়ে গেলে একটু পরে লাইভ কুইজ ধরবো। ওকে, ঠিক আছে। তো আমরা এক্সাম কারণে পড়তে পারিনি, পড়েছি নাইমুর রহমান নাইম, অর্চনা দাস পড়েছে। ওকে, আমি নরমালি পড়ে গেছি, এখন তোমাদেরকে অ্যাবনরমালি পড়াবো। অ্যাবনরমালি, নরমাল এবং অ্যাবনরমাল, নরমাল এবং অ্যাবনরমাল তুলনা করে দেখি তোমাদের সাথে, বুঝিস না, এক্সপেক্টেশন তুলনা করে। ওকে, তাহলে নরমাল এবং অ্যাবনরমাল আমি তোমাদেরকে এখন অ্যাবনরমালি পড়াবো। আমরা আজ আমাদের ক্লাসের টাইম আশা করি সবাই ক্লাসের টাইমের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছো। আশা করি এটা এমন একটা টাইম যে সময় খুব বেশি জনের ক্লাস নাই,
তো আমাদের ক্লাস টাইম দ্যাটস ইট, এর বেশিও না এর কমও না, এক্স্যাক্টলি 8টায় শুরু করব, 9:45 আমরা শেষ করব, দ্যাটস ইট। তো এভাবে আমরা আগামী 6 মাসে, আমি তোমাদের গ্যারান্টি দিলাম আগামী 6 মাসে, তো 6 মাসে শর্ট সিলেবাস শেষ হবে, 8 মাসে 4টা সাইকেলে তোমাদেরকে আমি বায়োলজির ফুল সিলেবাস যে সবগুলো ক্লাস করবে আমি তাকে 100% গ্যারান্টি দিলাম, ইটস এ 100% লাভ, তাকে আমি 100% গ্যারান্টি দিলাম যে সে এইচএসসি মেডিকেল এবং ভার্সিটিতে 90% কমন পাবে। 90%। ভাই 100% কমন কেন পাবো না? কেউ যদি বলে যে 100% কমন আসবে, এই লাইনটা বলা আমি যদি কখনো বলে থাকি এটা আসলে 100% কখন হবে না, it should be 90%, এবং 90% পাওয়া মানে তুমি ফার্স্ট হয়ে গেছো। 90% পাওয়া মানে তুমি ফার্স্ট হয়ে গেছো, ফার্স্ট। এই যেটা দিস ভার্সন, বুঝো নাই? ওকে, কালার আচ্ছা এইটা হ্যাঁ এটা একটু স্টাডি করে দেয়, এটা তোর এইটা দিয়ে স্টাডি করা যাবে মডেল নাম্বার দিয়ে, যদি এখানে লেখা আছে ডিজিটাল এডিশন, হ্যাঁ তো এটা যদি হয় তাহলে এটা আমরা ফাইনাল করব। পরীক্ষা তো এপ্রিলে, এপ্রিলে এখনো আছে, কিন্তু সবকিছু মিলে কি এপ্রিলে করা যাবে? নির্বাচন আছে, এই আছে সেই আছে। ভাইয়া এক্সামে বাটপারি হয়েছে, কিছুটা বাটপারি হয়েছে আমার ডেভেলপার টিম এটাতে দেখছে, ডেভেলপার টিম এখনো রিপোর্ট জমা দেয়নি। আচ্ছা, যাদেরকে টেস্ট পাঠানো হয়েছে গত পরীক্ষার, কে কে টেস্ট পাইছে? এই তোমরা পাইছো? আরিফুল টেস্ট পেয়েছো? মানে গত পরীক্ষা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে ওরা কি রেজাল্ট পেয়েছো কিনা, টেস্ট পেয়েছো কিনা? রোকসানা মেডি ফিজিক্স মেডি কেমিস্ট্রি, এটা তো আগেই বললাম যে সিএস থেকে প্ল্যান করা হচ্ছে এবং লাগবে না, এটা তো বললাম একবার। আল্লাহ জয়, তুমি এক্সাম দাও তাই না? ওকে চলো সামনের দিকে আগে। তো আমরা এবার স্থায়ী কিছু, এটাতে খুব বেশি সময় নষ্ট করবো না। কেন এটাতে সময় নষ্ট করবো না? কারণ এটা এসএসসি তে পড়ে এসেছো। আচ্ছা ঠিক আছে, তারপরও আমি তোমাদেরকে এটা পড়িয়ে দিচ্ছি। চলো, স্থায়ী টিস্যু এই জিনিস ভাজক টিস্যুর ঠিক উল্টা। তাহলে ভাজক টিস্যুর বিভাজন ক্ষমতা আছে, স্থায়ী টিস্যুর বিভাজন ক্ষমতা নাই। নাম শুনে বোঝা যাচ্ছে এটা স্থায়ী, এটা পার্মানেন্ট, এটা কারো এটা বিভাজিত হয়ে যাবে না, একবার তৈরি হবে এবং স্থায়ী থেকে যাবে, তাই তো? তাহলে দেখো, যেই টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম তাকে বলে স্থায়ী টিস্যু। কথা ক্লিয়ার? এরা স্থায়ী, এরা বিভাজিত হয় না বা বিভাজিত হওয়ার এদের দরকার পড়ে না। তো যারা ভাজক টিস্যু পড়েছো, ভাজক টিস্যুর ঠিক উল্টা বৈশিষ্ট্যগুলাই কিন্তু স্থায়ী টিস্যু। দেখো এখানে একটা পার্থক্য দেওয়া আছে, দেখো তো, চলো আমরা একটা রিভাইজ করে ফেলি। তাহলে ভাজক টিস্যু কোষগুলা বিভাজনে সক্ষম, এরা বিভাজনে অক্ষম। ভাইয়া মুখস্থ করার কিছু নেই, এইটা পারলে ওটা পারবা। তো ভাজক টিস্যু যেহেতু প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, ভাজক টিস্যুর কোষগুলা প্রতি মুহূর্তে বিভাজিত হচ্ছে, পরিণত হওয়ার সময় তো পায় না, কারণ একটু পরেই বিভাজিত হতে হবে। তাহলে এই কোষগুলা অপরিণত, এই কোষগুলা পরিণত। ঠিক উল্টা, তাই তো? ভাজক টিস্যু কোথায় থাকে? উদ্ভিদ যে জায়গায় বৃদ্ধি পায়, বর্ধিষ্ণু অঞ্চলে। উদ্ভিদ যে জায়গায় বাড়ছে, বিভাজিত হচ্ছে, আর যে জায়গাটা বাড়ছে না সেই জায়গায় স্থায়ী টিস্যু দরকার নাই। তাহলে বর্ধিষ্ণু অঞ্চলের পেছনে এর অবস্থান, কারণ এই জায়গাটা ফিক্সড, যে জায়গাটা ফিক্সড হয়ে গেল সেই জায়গাটাতে তো স্থায়ী ভাজক টিস্যু দরকার নেই, ওই জায়গায় স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু নিউক্লিয়াস গুলা বড়, এদের নিউক্লিয়াস গুলা ছোট। ভাজক টিস্যুর নিউক্লিয়াসটা থাকে কেন্দ্রে এবং সাইটোপ্লাজমটা ঘন, এদের গুলা থাকে এক পাশে এবং সাইটোপ্লাজম ততটা ঘন না। তাহলে দেখো ঠিক উল্টা, তুমি শুধু উল্টা উল্টা করে দিবা, উল্টা উল্টা করে দিবা। তারপর তাকায় দেখো, এরা উদ্ভিদের বৃদ্ধি করে আর এরা তো ভাই বৃদ্ধি করে না, কারণ এরা তো অলরেডি ফিক্সড, এরা তো নিজেরাই বাড়ে না, তাহলে বৃদ্ধিতে ভূমিকা নাই। তাহলে এদের ভূমিকা কি? সে যান্ত্রিক দৃঢ়তা। দেখো তুমি যে ঘরটার মধ্যে আছো, এই ঘরটা ইট দিয়ে তৈরি না? কি দিচ্ছে তোমাকে? একটা সলিডারিটি দিচ্ছে, তোমাকে একটা স্ট্রেংথ দিচ্ছে। এই কাজটাই স্থায়ী টিস্যু উদ্ভিদের শরীরে করে। ভাজক টিস্যু তো প্রতি মুহূর্তে বৃদ্ধি পেতে থাকে, ওর কিন্তু এইরকম কোন ভূমিকা, এইরকম ভূমিকা নাই। বুঝতে পারলাম? ক্লিয়ার? এখন ভাজক টিস্যু যেহেতু প্রতি মুহূর্তে ঘরের পর ঘর চেঞ্জ করতে থাকে, ও কিন্তু রান্নাঘরে ঢোকার টাইম পায় না, ও বিল্ডিং এর পর বিল্ডিং বানাইতে থাকে। তো ও দেখো তেমন একটা খাবার তৈরি করে না, ভাজক টিস্যু কিন্তু খাবার তৈরি করে না। কারণটা কি বলতো? ভাজক টিস্যু কেন খাবার তৈরি করতে পারে না? বলো, ভাজক টিস্যু কেন খাবার তৈরি করতে পারে না? এইটা তোমরা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়ে এসেছো, দেখি লাইভ কুইজ। অসাধারণ, মাওয়া জান্নাত, বেস্ট স্টুডেন্ট, বেস্ট, অদ্ভুত। কারণ ভাজক টিস্যুর প্লাস্টিক তো রেডি করে ভাইয়া, কোষের রান্নাঘর যেটা, প্লাস্টিককে বলা হয় কোষের রান্নাঘর, এইখানে প্লাস্টিকটা তো রেডি না,
এটা তো কি অবস্থায় থাকে, প্রোপ্লাস্টিড অবস্থায়। দ্যাটস ওয়াই ভাজক টিস্যু কিন্তু রান্না বান্না করতে পারে না। কিন্তু স্থায়ী টিস্যু প্লাস্টিক তো ভাইয়া পুরোপুরি একদম, তাহলে এরা রান্না টান্না করে। বুঝতে পারলাম? খাবার তৈরি করে না, খাবার পরিবহন করে না। খাবার যেখানে তৈরি করবে না, পরিবহন করবে কি? তাহলে খাবার পরিবহন করে কে? এই স্থায়ী টিস্যু। জাইলেম আর ফ্লোয়েম পরিবহন মানে কি? জাইলেম আর ফ্লোয়েম। তাহলে জাইলেম আর ফ্লোয়েম কি? জাইলেম আর ফ্লোয়েম হলো স্থায়ী টিস্যু। তাহলে ভাজক টিস্যুতে কোনো কোষের মধ্যে ফাঁকা জায়গা নাই, এখানে কিন্তু দুইটা কোষের মধ্যে ফাঁকা জায়গা থাকে। ভাইয়া এগুলো কি একটা মুখস্থ করা দরকার আছে? গতদিন ছবি দেখে যে পয়েন্টগুলো পড়িয়েছিলাম ঠিক তার উল্টা পয়েন্টগুলাই তো এইগুলা, রাইট? তো দেখো, উদ্ভিদের ভ্রূণ অবস্থায় কোন টিস্যুর জন্ম? ভাজক টিস্যু। কোন ভাজক টিস্যু? প্রাথমিক ভাজক টিস্যু। এইটা থেকেই সকল উদ্ভিদের, বাকি উদ্ভিদের সব টিস্যুর জন্ম, রাইট? তাহলে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুর জন্ম। স্থায়ী টিস্যু কখনোই আদি টিস্যু না। আদি টিস্যু কোনটা? ভাজক টিস্যু। এই জিনিস বুঝলেই 100% পারা যাবে। মুখস্থ বুঝলে 100%, আর মুখস্থ করলে 0 পাবা। উপরে লিখে দিলাম, মুখস্থ করলে 0। সো এই টপিকটা পারতে হলে তোমাকে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যটা পেরে আসতে হবে। কথা ক্লিয়ার? তাহলে এই জিনিস কার কার পড়া হয়ে গেল? এই জিনিস যার যার পড়া হয়ে যাবে তার কিন্তু এইখানকার একটা পয়েন্টও বাকি থাকবে না। এইখানে 10টা পয়েন্ট সবগুলা তোমার পড়া হয়ে যাবে। তবে তুমি যদি বলো ভাই সবগুলা কিন্তু হয় নাই, এক্স্যাক্টলি সবগুলা কিন্তু হবে না। তুমি এখানে দেখো পয়েন্ট নাম্বার 8, এই পয়েন্টটা ওই জায়গায় দেওয়া নাই এবং এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, তোমাকে স্টার দিতে হবে এই পয়েন্টটাতে। আর এই পয়েন্টটা ওখানে দেওয়া নেই। ভাজক টিস্যুর কোষ প্রাচীর পাতলা সেলুলোজ নির্মিত, এটা হলো পুরু। আর এই পয়েন্টটাও দেওয়া নেই। মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন। ভাইয়ারা তোমাদেরকে একটা কথা শব্দটা বলে দিই, জীবিত কোষ আর মৃত কোষের মধ্যে পার্থক্যটা কি? কোষের মূল জিনিসের নাম কিন্তু প্রোটোপ্লাজম। যার প্রোটোপ্লাজম আছে সে জীবিত, যার প্রোটোপ্লাজম নাই সেই মৃত। তুমি তোমার শরীরের কোন কোষগুলো মৃত? যাদের প্রোটোপ্লাজম নাই, মানে প্রোটোপ্লাজমটা শেষ হয়ে গেছে। বুঝতে পারলাম? পারফিউম লাগিয়ে এক্সাম দিতে গিয়েছিলাম, পুরো 3 ঘন্টা ম্যাডাম আমার পাশ থেকে নড়লো না। আরে শাবাশ, তুই কি মানে ওই যে ফগ নাকি এক্স ওই পারফিউম গুলো দিয়ে গেছিলি নাকি? তো খারাপ ঘটনা। আচ্ছা ঠিক আছে, তাহলে সব বুঝে বুঝে পড়েছি, কিন্তু 2-1টা অমিল আছে। এটা হবে ভাজকের উল্টা, একটা প্রোটোপ্লাস্ট থাকবে অন্যটা থাকবে না। মৃততে প্রোটোপ্লাজম, জীবিততে আছে। বিউটিফুল। তাহলে ভাজক টিস্যুর সাইটোপ্লাজম দানাদার। ভাইয়া আর বলার দরকার নাই তো তোমার, যেগুলা সবচেয়ে পার্থক্য সেগুলো বিজ্ঞানীরা এনে দিয়েছে। দানাদার থাকতে পারে, তোমার স্থায়ী টিস্যুর সাইটোপ্লাজম দানাদার করতে পারে, যেহেতু এটা ওখানে বলা নাই তুমি এটা শুধু শুধু চাপা মারবা না। তাহলে ভাজক টিস্যু মারা যায় কিনা? দুনিয়ার সব টিস্যুই মারা যায়, জীব মাত্রই মারা যাবে। কোরআন শরীফের আয়াতটা কি যেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তো পৃথিবীতে প্রত্যেকটা জীব, তো উদ্ভিদ যদি একটা জীব হয় সেও মারা যাবে। কিন্তু তুমি যখন পড়ালেখা করছো তখন কি কোষটা জীবিত না মৃত? তো ভাজক টিস্যুর বেশিরভাগ কোষ জীবিত, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে সবাই জীবিত না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বইয়ের সবগুলো কি নোট করতে হবে? এখানে তো অনেক পড়া, এগুলো নোট করবা কি জন্য? এগুলা নোট করবা কি জন্য? আমি তো তোমাদেরকে হোমওয়ার্ক দিই, সেগুলো নোট করবা। আমি যেগুলো হোমওয়ার্ক দিই সেইগুলো নোট করবা। আর যারা নোট করতে পছন্দ করো তারা নোট করবা। আমি ব্যাপারটাকে নিরুৎসাহিত করছি না, কিন্তু যে নোট করতে পছন্দ করো না বা নোট হয় না সে বইটা ভাজা ভাজা করো। মেইন কথা হলো বইটা আমাকে টপ লেভেলে নিয়ে যেতে হবে। আমি নোটের এগেইনস্টেও না, আবার এমনও বলবো না যে সব নোট করো, খুব বেশি সময় নাই। কিন্তু যে নোট করে পড়ে, যে ক্লাসটা করতে করতে খুব ভালো করে নোট করে পড়ে, অবশ্যই সেটা ভালো। আর যে আমার এক্সট্রা কথাগুলো মনে করে আমি এই যে দাগাই দিলাম বা এই জিনিসটা খেয়াল করাই দিলাম, বা কত কত জায়গায় মনে করা, যেমন গতকালকে মুমু বোধহয় পোস্ট করেছে একজন, ওখানে লেখছে এগুলো করে সময় নষ্ট করিও না, কিন্তু আমি নিজে এগুলো করতাম। আমি নিজে যেটা এক্সট্রা তথ্য, যেমন ডিডি স্পেশাল বক্স, সেটা সুন্দর করে কাগজে কেটে বইয়ের মধ্যে লাগাই রাখতাম। ভাইয়া ভবিষ্যতে এটা কি পরিমাণ সাহায্য করে এটা তো পরীক্ষার আগে গিয়ে বুঝতে পারবা। যখন তুমি বইটা পড়ছো তখন তোমাকে আর দিন দুনিয়ার খাতা খুঁজে বের করতে হবে না। ভাইয়া ওটা কি পড়াইছিল লেকচারটা দেখতে হবে না, লেকচারটা অলরেডি লেকচারের মূল মূল কথাগুলো বইয়ের মধ্যে অ্যাড করা। কারণ এই জিনিস তো এটা তো বইয়ের মধ্যে সবাই বইয়ের মধ্যে রাখবে। তো যে জিনিসটা আমি সহজ করে পড়াই দিলাম, এই যে লিখে লিখে পড়াই দিলাম, এটা তুমি যদি অ্যাড করে নাও, ভবিষ্যতে তুমি যখন এই ক্লাসটা দেখবা, এই যে এটা প্রোপ্লাস্টিড, সব কথা তো তোমার সব সময় মাথা থাকবে না।
এই যে কেন ভাজক টিস্যু কোনো খাবার তৈরি করতে পারে না, কারণ প্রোপ্লাস্টিক অবস্থায় থাকে প্লাস্টিক। এই কথাটা তুমি অ্যাড করে নিলা, এটা তোমাকে ভবিষ্যতে সাহায্য করবে। ক্লাসটা করার পর মনে হয় সব পারি, 7 দিন যা মনে হবে ভাই সব তো পারি না, এটাই স্বাভাবিক। বুঝতে পারলাম? ইম্পর্টেন্ট জিনিস লিখে রাখতে হবে। ওকে, ঠিক আছে। তাহমিদ বিন আজাদ, থ্যাঙ্কস জয়িতা। ওকে, হ্যাঁ, অন্য বইয়ে যদি তথ্য পড়ো সেটা সম্ভব হলে এক বইয়ের মধ্যে নিয়ে আসো। পরীক্ষার আগে রাতে 2-3টে বই দেখার কোনো সুযোগ নেই, একটাই বই পড়তে হবে, এটাকে মূল বই বানাতে হবে। এবার ভাজক টিস্যুকে যেমন আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, প্রত্যেকটা ভাগ অনুসারে স্থায়ী টিস্যুকেও দেখো 3 ভাগেই ভাগ করে। একটাকে বলে সরল টিস্যু, একটাকে বলে জটিল বা যৌগিক টিস্যু, আর একটাকে বলে ক্ষরণকারী। তো ভাইয়া গতকালকে তোমাদেরকে একটা ছবি দেখিয়েছিলাম, আমার যতদূর মনে পড়ে তোমাদেরকে একটা ছবি দেখিয়েছিলাম সরল টিস্যু, একদম গতকালকে ক্লাসের শুরুতে তোমাদেরকে একটা ছবি দেখিয়েছিলাম যে সবাই একরকম আবার ভিন্ন ভিন্ন রকম। সেই জিনিসটা ছবিটা আমরা আরেকবার দেখে নিব। তো সবাই এই ছবিটা দেখে নাও, তাকায় দেখো, এখানকার প্রত্যেকটা কোষ একই রকম, প্রত্যেকটা কোষ একই রকম, প্রত্যেকটা কোষ একই রকম। যখন সবগুলো কোষ একই রকম হবে তখন আমরা তাকে বলবো সরল টিস্যু। তাহলে স্থায়ী টিস্যুর মধ্যে যেই টিস্যুগুলা প্রত্যেকটা কোষ একই রকম দেখতে তাদেরকে আমরা বলবো সরল টিস্যু। সরল টিস্যুর একটা কমন শব্দ আছে, সরল টিস্যুর কমন শব্দের নাম হলো কাইমা। তাহলে কোনো কিছু শেষে কাইমা থাকলে বুঝে নিব ওটা স্থায়ী টিস্যু প্লাস স্থায়ী সরল টিস্যু। তাহলে ভাজক টিস্যুটি কিন্তু আমরা এইভাবে ভাগ করি না, সরল জটিল ক্ষরণকারী, এটা কিন্তু ভাজক টিস্যুর ভাগ না। এই ভাগটা কার? এই ভাগটা স্থায়ী টিস্যু, অনেকেই ভুলটা করে। তাহলে সরল মানে কি? সবগুলো টিস্যু একরকম একরকম একরকম। তাহলে কাইমা শব্দটা দিয়ে আমরা সব বুঝবো, তাই না? আচ্ছা, তাহলে প্যারেন কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা। প্যারেন কাইমা দেখতে এইরকম, কোলেন কাইমা দেখতে এইরকম, স্ক্লেরেন কাইমা দেখতে এইরকম। তোমার এইচএসসি লেভেলে শুধুমাত্র নাম পড়লেই কাজ হয়ে যাবে, এবং মনে রাখতে হবে এইগুলা কি জিনিস। এগুলো হলো ইট। প্যারেন কাইমা, কোলেন কাইমা, স্ক্লেরেন কাইমা, এগুলো কি জিনিস? এগুলো হলো ইট। ভাই ইট বলতে আমাদের যে বিল্ডিংটা তৈরি হয়েছে ইট দিয়ে না, তো উদ্ভিদের শরীরটা এইরকম ইট দিয়ে তৈরি হয়। তো এই ইট দিয়ে কি কি তৈরি হবে? এই প্যারেনকাইমা, এই কোলেনকাইমা, এই স্ক্লেরেনকাইমা বিভিন্ন টিস্যুতে পাবা। কোথায় পাবা? কর্টেক্স তৈরি করতে পাবা, মজ্জার মধ্যে পাবা, মজ্জা রশ্মির মধ্যে পাবা। কেন এদেরকে পাওয়া যাবে? কারণ এরা হলো ইট, এরা হলো বিল্ডিং ব্লক। অনেকগুলো প্যারেনকাইমা মিলে তৈরি করবে কর্টেক্স, অনেকগুলো কোলেনকাইমা মিলে এইরকম জিনিসপত্র তৈরি করবে। তো ভবিষ্যতে যখন এই টিস্যুগুলো পাবা কি বুঝবা? এরা কি হিসাবে কাজ করে? ইট হিসাবে, বিল্ডিং ব্লক হিসাবে কাজ করে, বিল্ডিং ব্লক। তাহলে 1 নাম্বার কথা, এটা হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি? এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু বইয়ে দেওয়া আছে কিন্তু তুমি বুঝবা না। 2 নাম্বার, এরা সবুজ, তাই না? এরা খাবার তৈরি করে, সবুজ মানে এরা খাবার তৈরি করে। এই দুটাই মেইন কাজ। তাহলে এরা বিল্ডিং ব্লক, বিল্ডিং মানে এরা দৃঢ়তা প্রদান করবে, দৃঢ়তা, শক্তি প্রদান করবে। 2 নাম্বার খাবার তৈরি করবে। তাহলে দেখো তো এই কর্টেক্স, এই মজ্জা রশ্মি, এদের কাজ কি হবে? খাবার তৈরি করা, কারণ তারা এই জিনিসগুলা দিয়ে তৈরি হয়। তাহলে সরল টিস্যুর কাজ কি? আমরা এখন যদি বইয়ের মধ্যে যাই এখন কিন্তু ব্যাপারটা সহজ হয়ে যাবে। তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা তুমি যখন এদের কাজ করবা সরল টিস্যু, তাহলে তাকায় দেখো এই যে সরল টিস্যু কয়টা? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এরা কি দেখো খাবার তৈরি করে, যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। ভাই দেওয়ালটা, তুমি যে ঘরের মধ্যে আছো চাইলেও কিন্তু কেউ এসে তোমাকে থাপ্পড় মেরে চলে যেতে পারবে না, কারণ চারপাশে দেওয়ালটাও দরজাটা লাগানো। বুঝতে পারলাম? তোমার বন্ধু তোমাকে একটু হিংসা করে যে তুই এত পড়ালেখা করিস, ওর মন চায় তোমাকে ইচ্ছা মতো পেদায়, কিন্তু পারতেছে না কারণ তুমি তো ঘরের মধ্যে ঢুকে বসে আছো, তাই না? তো দৃঢ়তা প্রদান করতেছে, তোমার নিরাপত্তা দিচ্ছে, এরা মিলেই নিরাপত্তাটা দেয় এবং খাদ্য সঞ্চয়ও করে। তাহলে যা বললাম তাই। তাহলে এই প্যারেনকাইমা, কোলেনকাইমা বলে কি তৈরি করবে? দেখো ত্বক, অধোত্বক, অন্তত্বক, কর্টেক্স, মজ্জা, মজ্জা রশ্মি। তাহলে তাকায় দেখো এই ত্বকটা কিসের অংশ? আবরণী টিস্যু। কর্টেক্স, মজ্জা এগুলো কিসের অংশ? ভিত্তি টিস্যু যন্ত্রের অংশ। এইগুলাকে তৈরি করে কারা? এই সরল টিস্যুগুলা, কারণ এরা ইটের মতো কাজ করে। বুঝতে পারলাম? সরল টিস্যু মানে কি? সবগুলো একই ধরনের, সবগুলো সমসত্ব প্রকৃতির, এবং এরা কোনো নালিকা বান্ডিল তৈরি করে না, এরা কোনো বান্ডিল তৈরি করে না, বান্ডিল
বান্ডিল মানে টাকা, বান্ডিল মানে টাকার বান্ডিল, অনেকগুলো টাকা আমরা একসাথে রাখি না, তো এরা একসাথে থাকে কিন্তু কোনো বান্ডিল তৈরি করে না। বান্ডিল মানে বান্ডেল, বান্ডেল কথাটা আসলে বোঝায় এই রকম। তুমি দেখবা তোমার কাদের কাদের মাই জিপি অ্যাপ আছে, কার কার মাই জিপি অ্যাপ আছে? আল্লাবিক জয়, পদুন রয়, এই তুই গত ক্লাস করিসনি পদুন, তোর কিন্তু শাস্তি বাকি আছে। সো যার যার মাই জিপি অ্যাপ আছে, যার মাই বাংলা লিঙ্ক বা মাই রবি অ্যাপ আছে, তোমরা দেখবা তোমাদের ওই অ্যাপের মধ্যে অফার বলে একটা বিষয় আছে, বা ওই তুমি যখন ওখানে লোড করতে যাও ওখানে দেখবা বান্ডেল দেওয়া আছে। বান্ডেলটা কি? ইন্টারনেট, মিনিট, আরেকটা কি দেওয়া থাকে? এসএমএস। ইন্টারনেট, মিনিট, এসএমএস মিলে মনে করো 100 টাকা। 100 টাকায় তোমাকে দিয়ে দিল মনে করো 5 জিবি, এখানে দিয়ে দিল 100 মিনিট দিল ধরো, আর এসএমএস দিলে 100 টাকা। তো এই তিনটা জিনিস মিলায় একটা বান্ডিল, 100 টাকায় একটা বান্ডিল। তোমাকে নিতে হলে পুরো বান্ডিল নিতে হবে, না হলে তুমি নিতে পারবে না। বুঝাতে পারলাম? তো বান্ডিলের যে দাম, তো বান্ডিল মানে কি? তোমাকে একসাথে দুটো জিনিস অফার করতেই হবে। মানে বান্ডিল মানে নিলে পুরাটাই নিবা, না হলে নিবা না। তো সরল টিস্যুগুলো এরকম বান্ডিল করে থাকে না। তাহলে বান্ডিল করে কারা থাকে? এরকম বান্ডিল করে থাকে ভাস্কুলার টিস্যুগুলা। ভাস্কুলার টিস্যু, তাহলে ভাস্কুলার টিস্যুগুলা এইরকম বান্ডিল তৈরি করে। এই সবাই কমেন্ট করো তো, এটা একটা লাইভ কুইজ, ভাস্কুলার টিস্যু কয়টা এবং কি কি? দ্রুত। মাওয়া জান্নাত মেয়েটা তুমি কোন কলেজের? বেস্ট। মুনতাহা ফারিয়া, শাহজাহান। আর ফেসবুক যারা, ফেসবুকের পোলাপান তো অলরেডি জীবন যুদ্ধে অনেক পিছিয়ে। তোরা যে পিছিয়ে আছিস যেটা আমার কিছুই বলার নাই, কোনো সন্দেহ নেই তোরা অনেক পিছিয়ে আছিস। হ্যাঁ, অসাধারণ। মাওয়া জান্নাত, তাহলে উত্তর হলো একটা হলো জাইলেম, একটা হলো ফ্লোয়েম, আরেকটা হলো ক্যাম্বিয়াম। তাহলে আমরা সবাই জানি যে ভাস্কুলার টিস্যু তিনটা। তো দেখো এই রকম বান্ডিল তৈরি করে, দারুণ। জাইলেমের সাথে ফ্লোয়েম, নিতে এরা একসাথে থাকবে, এইটা একটা বান্ডিল, এইটার নামই ভাস্কুলার বান্ডিল। বা এমনও থাকতে পারে তিনজন মিলে, কিরকম তিনজন? ক্যাম্বিয়াম, তার উপরে জাইলেম, তার নিচে ফ্লোয়েম। এইরকমও থাকতে পারে, মানে উপরে নিচে কেউ একজন থাকে, এইগুলো নট নেসেসারি উপরে জাইলেমটাই হতে হবে। সো এইরকম বান্ডিল তৈরি হতে পারে। তাহলে এইটাকেই বলা হয় ভাস্কুলার বান্ডিল। ভাস্কুলার বান্ডিল কিভাবে তৈরি হতে পারে? হয় জাইলেম এবং ফ্লোয়েম একসাথে থাকবে, না হলে জাইলেম ফ্লোয়েম তাদের মাঝে ক্যাম্বিয়াম থাকবে। যদি এই রকম বান্ডিল হয় জাইলেম এবং ফ্লোয়েম একসাথে, সেটাকে আমরা বলবো বদ্ধ ভাস্কুলার বান্ডেল। কি বলবো এটাকে? বদ্ধ। আর যদি ক্যাম্বিয়াম মাঝখানে থাকে তাহলে সেই ভাস্কুলার বান্ডেলকে আমরা বলবো মুক্ত ভাস্কুলার বান্ডেল। ভাইয়া কি জিনিস পড়ালাম? একটা আগুন জিনিস পড়াই ফেললাম। আগুন, আগুন, এইটা হলো আগুন। ঠিক আছে? কখন আমরা ভাস্কুলার বান্ডেল, তাহলে ভাস্কুলার টিস্যুগুলা বান্ডেল তৈরি করবে, ভাস্কুলার বান্ডেল। তাহলে কিভাবে তৈরি হবে? উপরে জাইলেম, নিচে ফ্লোয়েম, বা উপরে ফ্লোয়েম নিচে জাইলেম, এরকম যদি একটা বান্ডিল তৈরি করে সেটাকে আমরা বলবো বদ্ধ। আর যদি মাঝে ক্যাম্বিয়াম থাকে সেটাকে আমরা বলবো মুক্ত। তাহলে মুক্ত কখন বলবো? একটাই লাইন, সবাই বলো কখন মুক্ত ভাস্কুলার বান্ডেল বলা হবে, এক শব্দে বলো। মুক্ত কখন বলবো? মাঝে ক্যাম্বিয়াম, এক লাইনে উত্তর। মুক্ত হলো মাঝে ক্যাম্বিয়াম থাকতে হবে, মাঝে ক্যাম্বিয়াম, মাঝে ক্যাম্বিয়াম। তোমরা এখন প্রশ্ন করতে পারো, প্রশ্ন করা উচিত যে ভাইয়া কেন এটাকে মুক্ত বলা হয়? কারণ হলো এই যে ক্যাম্বিয়াম, এই ক্যাম্বিয়াম থেকে পরবর্তীতে চাইলেই আরো বেশি জাইলেম তৈরি হতে পারে, আরো বেশি ফ্লোয়েম তৈরি হতে পারে। তো যার মাঝে ক্যাম্বিয়াম থাকে সেই উদ্ভিদের বৃদ্ধিটা মুক্তভাবে চলতেই থাকে, কারণ এই ক্যাম্বিয়াম পরবর্তীতে জাইলেমে রূপান্তরিত হতে পারে, ফ্লোয়েমে রূপান্তরিত হতে পারে। কিন্তু যার মধ্যে আর ক্যাম্বিয়াম নাই, এই বান্ডেলটা কিন্তু ফিক্সড। এই বান্ডেল কিন্তু নতুন করে জাইলেম ফ্লোয়েম তৈরি করতে পারবে না, কারণ জাইলেম ফ্লোয়েমটা আলটিমেটলি ক্যাম্বিয়াম থেকেই তৈরি হয়। তাহলে জাইলেম ফ্লোয়েম কোথা থেকে তৈরি হয়?
এই ক্যাম্বিয়াম থেকে তৈরি হয়, সেই জন্য এটাকে বলে মুক্ত আর একটাকে বলে বদ্ধ। আশা করি সবার কাছে এইটুকু ক্লিয়ার, কাকে বলে কাকে বলে মুক্ত, কাকে বলে বদ্ধ। কথাটা সবার কাছে ক্লিয়ার নাকি কথাটাতে ভেজাল আছে? আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই যে একটা ছবি তাকায় দেখো, সেই একটা ছবি দেওয়া, ছবিটা তো খুব আহামরি ভালো তা না, কিন্তু দেখো উপরে দেওয়া ফ্লোয়েম, নিচে দেওয়া জাইলেম, মাঝে কি ক্যাম্বিয়াম। এইটা কিসের ছবি? মুক্ত না বদ্ধ? সবাই কমেন্ট করো। এটা মুক্ত না বদ্ধ? ইসরাতেনি, অসাধারণ, ভেরি গুড। কালিমা মানে মুক্ত। কারণ কি? এই যে ক্যাম্বিয়ামটা, এটা চাইলেই জাইলেমে রূপান্তরিত হতে পারবে, এটা চাইলেই ফ্লোয়েমে রূপান্তরিত হতে পারবে। ওর চাওয়ার উপরে নির্ভর করতেছে ও কি করতে চায়। তো ওর যেহেতু এরকম মুক্ত স্বাধীনতা আছে রূপান্তরিত হওয়ার, এই জন্য আমরা এটাকে মুক্ত আর বদ্ধ বলবো। ক্লিয়ার? তো আমি তো একটা ছবি দেখিয়েছি, আমার ছবিটা ভুলও হতে পারে। আমরা আরো ভালো নেট দুনিয়ার সেরা সেরা ইন্টারন্যাশনাল ছবি দেখবো। দেখো এই যে মাঝখানে দেওয়া ভাস্কুলার ক্যাম্বিয়াম, এইটাকে আমরা বলবো মুক্ত আর এইটাকে আমরা বলবো বদ্ধ। বিশ্বাস কর ভাই বোনেরা, এটা পরীক্ষায় আসবে। কি পরীক্ষায় আসবে? এই ছবিটা দিয়ে দিবে পরীক্ষায় তোমার সিকিউ এর মধ্যে। তো এই ছবিটা তো না, বইয়ে তো আরো সুন্দর সুন্দর ছবি আছে, আমরা সেই দিকে যাব। তাহলে নালিকা বান্ডেল কে তৈরি করে? নালিকা বান্ডেল তৈরি করে জটিল টিস্যু। তাহলে জটিল টিস্যুটা কি? জটিল টিস্যুর নাম ভাইয়া দুইটাই, জ দিয়ে জটিল, জ দিয়ে জাইলেম। জাইলেম যেখানেই থাকবে ফ্লোয়েমকেও সেখানেই থাকতে হবে। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম হলো জটিল টিস্যু। আমরা সেই দিকেই সামনে এগিয়ে যাচ্ছি। তাহলে জটিল টিস্যু কয়টা? জটিল টিস্যু দুইটা, জাইলেম এবং ফ্লোয়েম। সরল টিস্যু কয়টা? সবাই উত্তর করো। সরল টিস্যু কয়টা? হারায় যাইও না। এই চ্যাপ্টারের কিন্তু কনসেপ্ট ইজ দ্য কিং। এই চ্যাপ্টার যে মুখস্থ করার চেষ্টা করবে, ও এই চ্যাপ্টারে পুরা লাড্ডা গুড্ডা মারবে। রোপণ কি করছিলি? মুখস্থ না পড়িস নাই? করছি, মুখস্থ করতে হবে। এটা করছিলাম ইউটিউবে। ঠিক আছে, এই চ্যাপ্টারের কনসেপ্ট ইজ দ্য কিং। যে জিনিস বুঝবে সে এটা জীবনও ভুলবে না। আর যে কোনো মতে মুখস্থ করে যাবে, পরীক্ষার হল পর্যন্ত কোনো মতে জ্ঞানটা নিয়ে যাবে, তারপর একটা প্রশ্ন করলে বলবে যে ভাই চিত্রগুলো লাগবে। হ্যাঁ, চিত্র করবো আমি। তাহলে দেখো, তাহলে আমরা জেনে গেলাম, তাই না? তাহলে স্থায়ী টিস্যু হলো, স্থায়ী টিস্যু হলো জাইলেম এবং ফ্লোয়েম, এবং ক্যাম্বিয়ামটাও আছে। ক্যাম্বিয়াম নয় কিনা? অবশ্যই ক্যাম্বিয়াম, কিন্তু সেটাকে অতটা গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়নি। বুঝতে পেরেছি? তো অবশ্যই ক্যাম্বিয়ামটাও জটিল টিস্যু, ক্যাম্বিয়ামটাও স্থায়ী টিস্যু। কিন্তু ওই আর কি, মানে ক্যাম্বিয়ামটা দুটার মাঝামাঝি থাকে, তো মানে বিভাজিত হতে পারে। তো ক্যাম্বিয়ামের মধ্যে একটা ছোট্ট ইস্যু আছে আসলে। তো ক্যাম্বিয়ামটাকে তোমরা, মানে ক্যাম্বিয়াম কি, মানে ক্যাম্বিয়াম কি পার্মানেন্ট, মানে ক্যাম্বিয়াম কি ভাজক টিস্যু না স্থায়ী টিস্যু? এখন ক্যাম্বিয়ামের দুটো ঘটনা আছে। ক্যাম্বিয়াম কিন্তু একই সাথে বিভাজিত হতে পারে, তার মানে এটাকে তুমি ভাজক টিস্যু বলতে পারো, রাইট? আবার এটা থাকে জাইলেম ফ্লোয়েমের মাঝে, কখনো কখনো বিভাজিত হয় না, তখন সেটা স্থায়ীর মতো আচরণ করে। তো এইটা একই সাথে এটার দুই রূপই আছে। তো ক্যাম্বিয়াম যে প্রোক্যাম্বিয়াম হলো ভাজক টিস্যু, আর এমনি ক্যাম্বিয়ামও সেটা যখন বিভাজিত হয় ভাজক টিস্যুর মতো কাজ করে, যখন ফিক্সড হয়ে যায় আর বিভাজিত হয় না তখন সেটা স্থায়ী টিস্যুর মতো কাজ করে। তাহলে ভেরি গুড। তাহলে আমরা সবাই জেনে গেলাম, আমরা সবাই কিন্তু বুঝে গেলাম। ছবিতে আমরা সবাই একটু আগে দেখেছি, কি দেখলাম ছবিতে আমরা একটু আগে সবাই মিলে? আমরা একটু আগে সবাই মিলে ছবিতে দেখলাম যে এইগুলা সবগুলো একই রকম, সব একই 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 একই, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্পেরেনকাইমা। সেই জন্য এটাকে আমরা বলবো কি? সরল। কিন্তু কিন্তু আমরা যখনই জটিল বলবো, জটিল মানে কি? অনেকগুলো মিক্স। এটা খুব জটিল সমস্যা। জটিল মানে কি? অনেক কিছু একসাথে মিক্সড, তাই না? তো যখনই অনেক কিছু একসাথে মিক্স থাকবে, তার মানে দুই তিনটা জিনিস একসাথে মিক্স থেকে একটা জিনিস তৈরি হবে। তো যখনই দুই তিনটা জিনিস একসাথে মিক্স থেকে একটা জিনিস তৈরি হবে, সেইটাকে আমরা বলবো জটিল। তাহলে জটিলে কয় রকম কোষ থাকবে? 3 থেকে 4 রকম কোষ থাকবে। এগুলো তোমাদের এসএসসি এর ছবিগুলো ছিল, এখন নাই। এসএসসি বই থেকে দেখতে পারলে সবচেয়ে ভালো হতো, কিন্তু আমরা যেহেতু এসএসসি বই খুঁজে পাচ্ছি না, আমাদেরকে অবশ্যই প্রিয় নেটের সাহায্য নিতে হবে। নেটের সাহায্য নেওয়া। কিন্তু এসএসসি ছবিটাই আমরা দেখার চেষ্টা করবো, যে এসএসসি বইয়ে যেই ছবিটা ছিল। তাকায় দেখো, এই যে ফ্লোয়েম টিস্যু,
ফ্লোয়েমের কয়টা উপাদান? এইটা হলো ফ্লোয়েম টিস্যু, এইটা হলো জাইলেম টিস্যু। তো আমরা সবাই জানি যে জাইলেমের 4টা উপাদান, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, তোমাদের ছোট্টবেলার পড়া। আর ফ্লোয়েমের 4টা উপাদান, সিবনল, সঙ্গী কোষ বা কম্পেনিয়ন সেল, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। তো জাইলেমের 4টা উপাদান, নাম 4টা জেনে নাও। 4টা জিনিস মিলে একটা তৈরি হচ্ছে, এই জন্য এটাকে জটিল টিস্যু বলে। অনেককে আমি জিজ্ঞাসা করছি, ভাই জাইলেম কেন জটিল টিস্যু? উত্তর করতে পারে না, কারণ ও কিছুই বুঝে নাই, তো কোনো আইডিয়া নেই। তাকায় দেখো, ট্রাকিড এই কোষটা একরকম, ভেসেল এই কোষটা একরকম। তাকায় দেখো, ভেসেল শব্দের অর্থ নল, ভেসেল মানে নল, ভেসেল শব্দের অর্থ নল। ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। 4টা নাম সবাই লিখে নাও, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, 4টা নাম। ফ্লোয়েমের নাম কি কি? সিবনল, তোমরা অলরেডি সবাই লিখে ফেলেছো বোধ হয়। সঙ্গী কোষ, বাকি দুটার নাম দুজনেরই সমান, একটা হলো ফ্লোয়েম ফাইবার, যারা জানো না তাদের জন্য ফ্লোয়েম প্যারেনকাইমা। ভাইয়া কিছুই বুঝতেছি না, তুই এসএসসি যে ফাঁকি মারছিস, তার ফলাফল হলো এইটা। তাহলে ফ্লোয়েমের এই 4টা উপাদান, এই জন্য ফ্লোয়েমকে জটিল বলা হয়। কেন জটিল বলা হয়? কারণ 4টা জিনিস এখানে। কেন জাইলেমকে জটিল বলা হয়? কারণ 4টা জিনিস এটার ভিতরে। ক্লিয়ার? স্যার এই পুরো অধ্যায় ভাজা ভাজা করছি, তাহলে এফবি তে ভিডিও স্পিড বাড়ানো যাচ্ছে না কেন কেউ জানো? নুহাস মাহফুজ, এত ব্রেন নিয়ে তো খুব কঠিন জীবন চালানো, তুমি যদি লাইভের ভিডিও স্পিড বাড়াতে চাও তাহলে তো ব্যাপারটা কঠিন। তবে হ্যাঁ, আগের অংশটুকু মনে স্পিড বাড়ায় দেখা যায়, তাই না? না, শেষ হওয়ার পর শেষ হওয়ার পরে, তাও শেষ হওয়ার পরে। তুই এতদিন ধরে এফবি চালাস, তুই যদি এখন এই ধরনের কথা বলিস, ব্যাপারটা কেমন হবে? রাইট, ওকে, ঠিক আছে। তাহলে আমরা সবাই জানলাম, স্যার এইটা অনেক বিরক্ত লাগতো, ক্লিয়ার? তাহলে ভাই আগে বাড়ানো যেত, এফবি আপডেট দিচ্ছে, এখন আর সুবিধা আউট হয়ে গেছে, তাই নাকি? স্যার এখন স্পিড বাড়ানো যায় না? ও মানে কি ফেসবুকের ভিডিওর আর কোনোটারই স্পিড বাড়ানো যায় না নরমালি? লাইভের বাড়ানো যায় না সেটা বুঝলাম, হ্যাঁ, আচ্ছা আমি বলতে চেষ্টা করছিলাম বাড়ানো যায় না নাকি দেখতো। ওকে ফাইন, একদল বলছে যায়, একদল বলছে যায় না, টাইমটা আপনি করলে হবে। আচ্ছা ফাইন, যা পারিস কর। তাহলে আমরা এদেরকে কেন জটিল টিস্যু বলবো? কারণ ফ্লোয়েম দেখতে এইরকম। ভাই এখানে কয় রকমের কোষ আছে? এখানে 4 রকমের কোষ আছে। ছবির দিকে তাকায় দেখো, এই যে দেখো, এই যে ছবিটা, এই ছবির দিকে তাকায় দেখো। আমি একটু রং করার চেষ্টা করি, মজা করে ছবিটা আমরা দেখি। দেখো এই বিশাল কোষটা, এই বিশাল কোষটার নাম সিভ টিউব। সিভ টিউব মানে সঙ্গী, আরে কি হলো, এই বিশাল কোষটার নাম, এই যে শুরু করে, এইটার নাম সিবনল। সিবনলের সাথে চিকনা, এই যে চিকনা, এই চিকনা কোষের নাম সঙ্গী কোষ। তার পাশে এই মাঝারি কোষটার নাম ফ্লোয়েম প্যারেনকাইমা। এদের সবাইকে দেখা যাচ্ছে, তাই না? আর এইখানে ফ্লোয়েম ফাইবারকে দেখা যাচ্ছে না। তো 3টা জিনিস তো তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু 3টা জিনিসের সমন্বয়ে একটা ভাস্কুলার বান্ডল, একটা টিস্যু তৈরি হয়েছে, ফ্লোয়েম টিস্যু, এই জন্য এটাকে আমরা জটিল টিস্যু বলবো। আর এই যে ভেসেল, দেখো তো এই ভেসেলের গায়ে এগুলো কি কি? গোল গোল। ভেসেলের গায়ে এগুলা কি? গোল। তাহলে ভেসেল হলো নলের মতো, ঠিক আছে? ওকে, কিছু মানুষ কখনো ভালো হয় না।
ওকে ফাইন, ঠিক আছে। চলো তাহলে দেখো এই গোল গোল গুলো কোথায়, এটা কিন্তু একটু পরে পড়ার মধ্যে কাজে লাগবে। সবাই ছবির দিকে তাকায় দেখো এই গোল গোল গুলো কোথায় আছে, ভেসেলের গায়ে, ভেসেলের গায়ে। তো আমরা এখন এইখান থেকে শিক্ষা নিয়ে সামনে পড়ার দিকে যাব। তাহলে জটিল টিস্যু দুই প্রকার, জাইলেম এবং ফ্লোয়েম। ক্যাম্বিয়ামকে আপাতত তাহলে ভাজক টিস্যুর মধ্যে আমরা চিন্তা করি, যদিও মাঝে মাঝে সেটা জটিল টিস্যুর সাথেই মিশ্রিত থাকবে। আচ্ছা, তাহলে বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত দেখাই দিলাম। বিভিন্ন মানে কি, অসমসত্ব প্রকৃতির। এটা মিলে কি তৈরি করে, পরিবহন তন্ত্র। এই লাইনটি তো প্যাথোলজিতে পড়ালাম। এটার কাজ কি, পানি এবং খাদ্যরস পরিবহন করা। তাহলে সরল টিস্যু এবং জটিল টিস্যুর মধ্যে পার্থক্য তোমাদের সবাইকে পড়াই দিলাম। যারা পড়লা না, যারা পারলা না, তাদেরকে থ্যাংক ইউ দেওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই। আর নিঃস্রাবী টিস্যু মানে কি, যা থেকে বিভিন্ন ক্ষরণ হয়। কি কি ক্ষরণ হয়, যেমন তুমি যখন একটা গান আছে না, পিরিতি কাঁঠালের আঠা, তার মানে ওই যে কাঁঠাল গাছের আঠা, বিশেষ করে কাঁঠাল ফল যারা জীবনে একবার নিজ হাতে পেয়েছো, তারা জানো যে কাঁঠালের আঠা খুব ভয়ঙ্কর। তো কাঁঠালের আঠা কেরোসিন দিয়ে ছাড়াতে হয়, এতটা ভয়ঙ্কর আঠা। তো পিরিতি কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, তার মানে কাঁঠালের আঠা খুব ভয়ঙ্কর। শুধু আচ্ছা বলতো, আম গাছের আঠা আছে নাকি? ঠিক আছে, ওকে। বলতো আম গাছের কোনো আছে? তাহলে আমেরও কিন্তু আঠা পড়ে, বেশ অনেক গাছে কিন্তু এরকম আঠা আছে। আবার মধু, এই যে মধু, এই মধুটা কোথা থেকে আসে? মধু কোন টিস্যু? দেখো এটা সিক্রেটরি টিস্যু থেকে আসে। তো মধু বলো, রেজিন বলো, গদ বলো, তেল বলো, যা বলতে চাও, এই সবগুলা এই ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু থেকে আসে। তো দ্যাটস ইট, এর বাইরে এখান থেকে নাম আর কিছু জানার দরকার নাই আমাদের। জটিল টিস্যু কি জিনিস তোমাদের সবাইকে পড়াই দিলাম। স্থায়ী টিস্যু বিষয় তোমাদের সবাইকে মাস্টার করে দিলাম আমি। তাহলে স্থায়ী টিস্যু মোট কয় রকম? স্থায়ী টিস্যুর কাজ করে ফেলবে, এগুলো প্রত্যেকটা পড়ানো শেষ। তাহলে স্থায়ী টিস্যু মোট কয় রকম? আসলে স্থায়ী টিস্যু 7 রকম। সরল 3 রকম, 1 2 3। জটিল 2 রকম, 1 2। আর ক্ষরণকারী কয় রকম? 1 2। তাহলে মোট কয় রকম? 7। এটা পরীক্ষার প্রশ্ন আসবে তোমাদের সবার বেড়ে। অসমসত্ব মানে কি, অনেক কিছু একসাথে, অনেক রকম জিনিস। আমের আঠা ভয়ঙ্কর, মুখে দাগ হয়ে যায়, হ্যাঁ পুড়ে যায় অনেক সময়। হ্যাঁ ঈদ, তাহলে ক্লিয়ার? ঈদ না, গদ বোধহয় বলতেছে, গদ, গদ মানে ওই আঠা টাইপেরই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্থায়ী টিস্যু সম্পর্কে, স্থায়ী টিস্যু সানডে মানডে সব ক্লোজ করলাম। যারা স্থায়ী টিস্যু সানডে মানডে ক্লোজ হলো শিখলা, আশা করি পড়া সবাই বুঝতে পেরেছো। ভাইরে চ্যাপ্টারটা পুরাটাই বেসিক, যা পড়ালাম এগুলা যে বুঝবে না, সামনের জিনিস তার পক্ষে বোঝা খুবই কঠিন। সামনের জিনিস তার পক্ষে বোঝা খুবই কঠিন। আজকে আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড বেসিক নিয়ে আলোচনা করব, কালকে এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। চেষ্টা করব নেক্সট ক্লাসে এইটা শেষ করে ফেলতে, ঠিক আছে? ওকে। রেজিন হলো এক রকম তরল যেটা দিয়ে আর্ট করা হয়, পরে সেটা শক্ত হয়ে যায়, ঠিক আছে? রেজিন, হ্যাঁ রেজিন চাইলেই, আচ্ছা এগুলো ভবিষ্যতে একটু গুগল করে দেখতে পাবো। ওকে, তাহলে ভাস্কুলার বান্ডেল তোমাদেরকে অলরেডি আমি পড়িয়েছি, তাই না? তাহলে ভাস্কুলার বান্ডেল কি জিনিস? বান্ডেল মানে একটা প্যাকেজ, তাই তো? এখন এই ভাস্কুলার বান্ডেল কয় রকমের হতে পারে? অলরেডি তোমাদেরকে আমি বলছি যে এটা 2 রকম হতে পারে, মুক্ত আর বদ্ধ। কিন্তু দেখো ওই মুক্ত এবং বদ্ধে যাওয়ার আগে আমাকে কত কিছু করতে হচ্ছে। মানে মুক্ত আর বদ্ধটা লাস্ট ধাপ, তার আগে ভাস্কুলার বান্ডেল কত রকম হতে পারে সেইটা আমরা ইউজ করব, ঠিক আছে? আরিফুল ইসলাম, ভাইয়া একটু বেশি করে পড়াইয়েন। এই লাইনের যে মানে কি বুঝি না, মানে কি জন্য যে কি কমেন্ট করিস তোর এটাও বুঝি না। আমি কি কম করে পড়াচ্ছি? যা পড়ানো সম্ভব তাই পড়াচ্ছি। এটা তোর কাছে কম হলে কম, বেশি হলে বেশি, আমি আমার মতোই পড়াবো, ঠিক আছে? ডান। কাল দিন পর এক্সাম, তোমাকে এই চ্যাপ্টার উত্তর করতেই হবে। কেন? যতটুকু আছে ততটুকু তুমি তাহলে উত্তর করো, যতটুকু পড়াচ্ছি সেখান থেকে কমন আসলে উত্তর করো, বেশি করে পড়াই না আমি। এগুলো কমেন্ট করে পড়ালেখা ফ্লো নষ্ট হয়। সেটাই হোক। আচ্ছা, তাহলে ভাস্কুলার বান্ডেল আমরা এখন, এই ভাস্কুলার বান্ডেলকে আমরা এখন পড়বো কিনা, চাইলে এখন পড়া যায়, চাইলে পরেও পড়া যায়। আচ্ছা, তো ভাস্কুলার বান্ডেল যেহেতু চোখে পড়েছে, আমরা সেটা চলো পড়ে ফেলি।
ভাস্কুলার বান্ডল আমরা পড়ে ফেলি জাস্ট ছবি দেখে, কারণ এটা পড়তে আমাদের 5 থেকে 7 মিনিট লাগবে। এই ছবিটা পড়ে ফেলি, চলো। দেখো এই জিনিস অলরেডি আমরা পড়ে ফেলেছি। ভাস্কুলার বান্ডল কোন দুইটা মূল টিস্যু নিয়ে তৈরি হয় বলো? কোন দুইটা মূল টিস্যু নিয়ে তৈরি হয় ভাস্কুলার বান্ডল? জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে দেখো এইখানে তাকায় দেখো, উপরের ছবিটার নাম উপরে ফ্লোয়েম, নিচে দেওয়া জাইলেম। তুমি চাইলে কিন্তু অন্যভাবে আঁকতে পারো, তারপরও আমরা যখন ছবি আঁকার চেষ্টা করব, বইয়ে যেভাবে আঁকা আছে আমরা সেইভাবে ফলো করার চেষ্টা করব, কারণ পরীক্ষায় কিন্তু বইয়ে যা আছে সেভাবেই দিবে। তো ফ্লোয়েমটাকে দেখো ডট ডট করে দিয়েছে, জাইলেমটাকে দাগ দাগ করে দিয়েছে, তো সেটা কোনো ব্যাপার না। তাহলে দেখো ফ্লোয়েমটাকে উপরে দিচ্ছে, জাইলেমটাকে নিচে দিচ্ছে, সেটাও কোনো সমস্যা না। কিন্তু খেয়াল করো জাইলেম আর ফ্লোয়েম একসাথে লাগানো অবস্থায় আছে এই জায়গায়। তো যেহেতু লাগানো, এইটাকে আমরা কি বলবো? এখানেও লাগানো, এই জায়গাতে মাঝে ক্যাম্বিয়াম আছে, কিন্তু লাগানো আছে, তাই না? এইটুকুকে আমরা বলবো সংযুক্ত। কি বলবো? সংযুক্ত। তাহলে এইখানে লাগানো, এইখানে লাগানো, এই যে এখানে ফ্লোয়েম মাঝখানে জাইলেম, এখানেও কিন্তু লাগানো। তাহলে জাইলেম ফ্লোয়েম যখন একই ব্যাসার্ধের উপরে থাকবে, একই ব্যাসার্ধ মানে কি? আবার আমাদেরকে রয়্যাল সাবজেক্ট, তথাকথিত রয়্যাল সাবজেক্টের সাহায্য নিতে হলো। এই হলো গোল, এই হলো ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের উপরেরটা ফ্লোয়েম, নিচেরটা জাইলেম। কখন সংযুক্ত বলা হবে? যখন একই ব্যাসার্ধে থাকবে। তাহলে দেখো যখন একই ব্যাসার্ধে থাকবে, তখন আমরা এটাকে বলবো সংযুক্ত। তাহলে সংযুক্তের সংজ্ঞাটা কি? জাইলেম ফ্লোয়েম যদি সেম ব্যাসার্ধে থাকে সেটাকে আমরা বলবো সংযুক্ত। কথা ক্লিয়ার? জ্যাটের দিকে যাওয়ার দরকার নেই, এত জ্যামে করিস না, এটা শুধু একই ব্যাসার্ধ বা ব্যাসের উপরে। তো ব্যাসার্ধ শব্দটা ইউজ করতেছে, তুমি ব্যাসার্ধ বা ব্যাস যা ইউজ করো। সো বোটানিস্টরা, তো যাই হোক, এটা ব্যাস ওই আর কি। তো এটা ব্যাস অ্যাকচুয়ালি বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস, তাই না? বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। তো যাই হোক, ব্যাস, তার উপরে ফ্লোয়েম পি, ফ্লোয়েম মান পি, জাইলেম মান এক্স দিয়ে, তাই তো? দ্যাটস ইট। তাহলে এটাকে আমরা বলবো সংযুক্ত। এটার মাঝে যদি আমরা ক্যাম্বিয়াম দিয়ে দিই, তাহলে এটাকে আমরা বলবো, আগে ছিল এটা বদ্ধ, এখন হয়ে গেল মুক্ত। কথা ক্লিয়ার? এর পরের ধাপে যদি এইরকম থাকে, দেখো ছবিটা খুব সিম্পল, দ্যাটস ইট। এই আমরা ডট ডট দিলাম না, ডট ডট মানে কি? ডট ডট মানে ফ্লোয়েম। তাহলে নিচের দিকেও ফ্লোয়েম, উপরের দিকেও ফ্লোয়েম, বা এমনও হতে পারে যে উপরের দিকে মাঝে জাইলেম, আর এটা কি? ক্যাম্বিয়াম। যদি এইরকম হয় সেটাও কিন্তু সংযুক্ত, লাগানো আছে কিন্তু তারা কিন্তু সংযুক্ত। কিন্তু এই সংযুক্তটা হলো, এটাকে আমরা তখন বলবো সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয়। দ্বিপার্শ্বীয় কেন? কারণ দুই পাশে একই জিনিস, মাঝে আলাদা। তারা সংযুক্ত কিন্তু সমদ্বিপার্শ্বীয়। বলো তো এটা মুক্ত না বদ্ধ? এই ছবি দেখে বলো, এটা মুক্ত না বদ্ধ? তাহলে মুক্ত, তাহলে এটা হলো মুক্ত। কথা ক্লিয়ার? তাহলে এইটা হলো মুক্ত, কারণ এখানে ক্যাম্বিয়াম আছে। মনে রাখতে হবে, যদি কোনোটা সমদ্বিপার্শ্বীয় হয় সেটা সবসময় মুক্ত হয়। তার মানে কি? তার ভেতরে সবসময় ক্যাম্বিয়াম থাকবে। 2 নম্বর কথা,
এইটাকে আমরা বলবো এটা সংযুক্ত, এটা হলো সমপার্শ্বীয়, কারণ সমান সমান পাশ, সমান সমান, তাহলে এটাকে আমরা বলবো সমপার্শ্বীয়। তো সমপার্শ্বীয় এটা বদ্ধ হতে পারে, মুক্ত হতে পারে, এটা হলো মুক্ত। তাহলে সংযুক্তটাকে আমরা কয় ভাগে ভাগ করব? সবাই তাকিয়ে দেখো, সংযুক্তটাকে আমরা কয় ভাগে ভাগ করব? এখানে একটা অসাধারণ ছবি দেওয়া আছে, দেখো সংযুক্ত যখন লাগানো থাকবে সেটাকে আমরা দুই ভাগে ভাগ করব, সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয় কোথায়? সমপার্শ্বীয় কয় রকম? মুক্ত আর বদ্ধ। এইটুকু দেখো, বুঝতে পারো কিনা? ও দেখো, এই যা যা পড়ালাম এই ছবি দেখে এই কথাগুলো বুঝতে পারো কিনা? এটা কিন্তু পরীক্ষায় আসবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসবে। ভেরি গুড, তাহলে যারা যারা বুঝতে পেরেছো কথা ক্লিয়ার। ওকে, এখন বেসিক মেইন শব্দটা শিখে রাখো। এইটা হলো ডিডি স্পেশাল, এই জায়গায় সবাই লিখে রাখো, এটা কিন্তু সবাই পারবে না। মনে রাখবা, সংযুক্ত থাকে উদ্ভিদের, সংযুক্ত থাকবে সবসময় উদ্ভিদের কাণ্ডে। কাণ্ড মানেই সংযুক্ত। পরীক্ষায় প্রশ্ন করলো যে কাণ্ডে কোন ভাস্কুলার বান্ডল পাওয়া যায়, কাণ্ড মানেই সংযুক্ত। তোমাদেরকে একটা অসাধারণ জিনিস শিখাই দিলাম, এই সূত্র সবাই লিখে ফেলো। কাণ্ড মানেই সংযুক্ত, লিখে ফেলো, এই লাইনটা সবাই লিখো, এই লাইন না লিখলে হবে না। এই লাইন সবাই লিখো, কাণ্ড মানেই সংযুক্ত আর মূল মানেই অরিয়, এই লাইনটাও লিখো। অরিয় এখনো পড়াই নাই, কিন্তু এই যে শব্দ দুটো শেখাবো এই শব্দের উপরে পুরো চ্যাপ্টারের বেসিক নির্ভর করে। মূল মানেই অরিয়, পৃথিবীর যত মূল আছে সেই জায়গায় কোন ভাস্কুলার বান্ডল থাকে? অরিয়। সবাই লিখো, দুইটা লাইন লিখো, কাণ্ড মানে সংযুক্ত, মূল মানে অরিয়। তাহলে কাণ্ড মানে অসাধারণ, ইসরাতে নিও কিন্তু সাথে সাথে পড়ে ফেলতেছে। কাণ্ড মানে সংযুক্ত, মূল মানে অরিয়। এই লাইন আমাদের সবাইকে, এই লাইন সবাইকে জানতে হবে, এই লাইন সবাইকে পারতে হবে। ফ্যান্টাস্টিক, অসাধারণ। ইসরাত জাহান মোমো, আমার ম্যাথ এমনিতে আমার মানসিক রোগী বানাই দিচ্ছে, তাহলে ম্যাথ একরকম নেশা আমার কাছে। আরে এগুলো তো জাস্ট ফান, তোমরা এগুলোকে সিরিয়াসলি নাও কিনা কে জানে, তোমরা মনে হয় এগুলোকে সিরিয়াসলি নাও। তাহলে কাণ্ড মানে সংযুক্ত, মূল মানে অরিয়। তাহলে দেখো এখন অরিওটা কি জিনিস তোমরা সবাই চিনো কিনা জানি না। অরিও মানে সাইকেলের চাকা, অরিও মানে সাইকেলের চাকা, এটাকে বলে অরিও। সো এই হলো অরিও বলতে এটা যদি একটা সাইকেলের চাকা হয় তাহলে এইটাকে বলা হয় অরিও। বুঝতে পারলাম? অরিও তার মানে কি, ভাস্কুলার বান্ডল গুলা কোন কোন জায়গায় থাকবে? এই যে এইরকম ছড়ানো অবস্থায় থাকবে, জাইলেম 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 জাইলেম, ফ্লোয়েম 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 ফ্লোয়েম, দ্যাটস ইট। তাহলে জাইলেম বা আচ্ছা যাই হোক, এটা তো ফ্লোয়েম বলছি আমি একটু আগে, এটা ফ্লোয়েম, এটা জাইলেম। তাহলে জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম যদি এইরকম ঘোরানো ঘোরানো থাকে তাহলে আমরা সেটাকে বলবো ওরিও কুকিজ। যেমন গোল, অরিও তো মাইক্রোস্কোপে দেখছিলাম ল্যাবে, তাহলে সমান ভাগে ভাগ, হ্যাঁ ফিজিক্সে পড়েছিলাম। তাহলে মূল মানে অরিও, হ্যাঁ আমাদেরও দেখিয়েছেন, তাহলে বিউটিফুল। তাহলে অরিও, অরিও তো একটা বিস্কুটের নাম, দ্যাটস ফাইন, বাট এটা সেই বিস্কুট না, এইটা হলো অরিও। তাহলে আমরা চলো অরিও আসলে
বুঝলাম যে অডিও দেখতে এমন, আসলে এটা একটা কিরকম দেখতে সেই জিনিসটা। তাহলে আমরা বলেছি মূল মানেই অডিও। তো দেখো তো ভাইয়া, এইটা একটা মূলের প্রস্থচ্ছেদ। এটা কিসের প্রস্থচ্ছেদ? মূলের প্রস্থচ্ছেদ, মূল। এবং উপরে লেখা আছে ইংরেজি, কোন মূল? মনোকট মানে একবীজপত্রী, ডাইকট মানে দ্বিবীজপত্রী। মনোকট বা একবীজপত্রী, মনোকট বা একবীজপত্রী, আর ডাইকট বা দ্বিবীজপত্রী। তুমি দেখো ছবির দিকে তাকায় দেখো, আমি মার্ক করে দিচ্ছি। এই দেখো গোল 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 গুলা জাইলেম, এইগুলা ফ্লোয়েম, এইগুলা ফ্লোয়েম, এইগুলা ফ্লোয়েম। তাহলে দেখো এইগুলা ফ্লোয়েম, আর লাল লাল গুলা ওগুলা জাইলেম। তাহলে এই যে জাইলেম 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 জাইলেম। তাহলে দেখো জাইলেম তারপরে ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, এরকম কোথায় থাকবে? অডিও। কথা ক্লিয়ার? যা সাইকেলের চাকা এরকম যার সে শিওর অ্যাক্সেল করতে হবে। কথা ক্লিয়ার? এইখানে দেখো জাইলেম 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 এবং ফ্লোয়েম 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 ফ্লোয়েম। তাহলে ভাইয়া তোমাকে যদি আমি একটা ছবি দেই, দেখা মাত্র বলে দিতে পারবা না এটা মূল নাকি কাণ্ড? কারণ কি? কাণ্ডের, তাহলে কাণ্ড দেখতে কিরকম? এটাকে তাহলে আমরা কি বলবো? অডিও। সবাই কি জিনিসটা বুঝলা? আমরা যখন তাকায় বুঝতে পারবো যে এটা ভাস্কুলার বান্ডল এবং জাইলেমকে কিভাবে ছবি দেওয়া আছে। দেখো তো জাইলেমকে কিভাবে আঁকা আছে, গোল 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 গোল। এবং তাকায় দেখো একটা জিনিস, আরেকটা জিনিস এখান থেকে তাকায় দেখো, সবাই দেখো, কাম টু হিয়ার, কাম হিয়ার, এখানে কাম টু দ্য পয়েন্ট। দেখো জাইলেমটাকে গোল গোল করে দেওয়া এবং গোলটা ভেতর, দেখো গোলটা ভেতরের দিকে বড়। তো এই বড়, তারপরে জাইলেমটা আস্তে আস্তে এরকম ছোট হয়ে গেছে, তাই না? তার মানে ছোট থেকে বড়টা ভেতরের দিকে, যেটা এরকম বড় গোল সেটাকে আমরা বলবো মেটা জাইলেম বা মোটা জাইলেম। তাহলে জাইলেম গুলো লাল লাল, তাহলে মেটা জাইলেমটা কোন দিকে থাকে? ভেতরের দিকে। আর ছোট জাইলেমটাকে আমরা বলবো প্রোটোজাইলেম। তাহলে যেই জাইলেমটা ছোট সেটাকে আমরা বলবো প্রোটোজাইলেম। প্রোটোজাইলেমটা কোন দিকে থাকে? পরিধির দিকে। এটা যদি বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্রের দিকে থাকে মেটাজাইলেম, পরিধির দিকে থাকে প্রোটোজাইলেম। কি পড়ছি আমরা? তাহলে দেখো কেন্দ্র থেকে পরিধি দিকে যত যাচ্ছে আস্তে আস্তে ছোট হচ্ছে। তাহলে মেটাজাইলেম কেন্দ্রের দিকে, একই কথা এখানকার জন্য প্রযোজ্য। দেখো লেখাও আছে মেটাজাইলেম এবং ছোটটার নাম প্রোটোজাইলেম। তাহলে ক্লিয়ার? এবং একবীজ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের দিকে তুমি তাকায় দেখো, এখানে দেখো তো সবাই বলো একবীজপত্রীতে কয়টা ভাস্কুলার বান্ডল আছে? জাইলেম ফ্লোয়েম একসাথে একটা বান্ডল। বলো, বুদ্ধি করে বলো দেখি কে পারে। এখানে ছবিতে কয়টা দেখা যাচ্ছে? অনেকগুলা। আবার কি জিনিস ছবিতে দেখা যাচ্ছে কয়টা? আরে ভাই দেখে বলো। হ্যাঁ, একমাত্র মুনতাহা মারিয়া আর উম্মে এরা পড়ালেখা মানে এরা একটু চোখটা খুলছে। 8টা, 1 2 3 4 5 6 7 8। তাহলে দেখো 8টা জাইলেম 8টা ফ্লোয়েম, তার মানে কি 8টা বা 8টা ভাস্কুলার বান্ডল। এই তো। আর এইখানে কয়টা? এখানে 4টা। তাহলে এইখান থেকে আমরা একটা জিনিস দেখতে পেলাম যে যদিও দুইটাতেই অডিও, কিন্তু মূলের ভাস্কুলার বান্ডলের সংখ্যা 8টা, বা বইয়ে বলা আছে 6 এর বেশি। আর এদের ভাস্কুলার বান্ডলের সংখ্যা 2 থেকে 4টা। এই কথাটা বইয়ে বলা আছে, তোমরা যারা আগে থেকে পড়েছো তা জানো। কিন্তু বইয়ের ছবি দেখি তো আমরা, ছবি দেখে এত ছোট যে গোনাই যায় না। লালগুলা গুনলেই তো হয়, এটা না গুনতে পারার কি আছে? আমি তো দেখতে পাচ্ছি যে পুরোপুরি দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি কি শিক্ষা পেলাম? মূল কি কি শিক্ষা পেলাম? হোয়াট আর দ্য শিক্ষা উই হ্যাভ গট? চলো দেখো, মূলের ভাস্কুলার বান্ডল মানেই হলো অডিও। মূল মানেই অডিও, এইটা পড়লাম। একবীজপত্রী হলে ভাস্কুলার বান্ডলের সংখ্যা হবে 6 এর বেশি বা 6 প্লাস, 6 বা 6 এর বেশি। আর দ্বিবীজপত্রী হলে মূলের ভাস্কুলার বান্ডল হবে 2 থেকে 4টা। এইটুকু জিনিসও পেলাম। আরেকটা জিনিস দেখতে পেলাম যে মূলের মোটাটা থাকে ভেতরের দিকে, ছোটটা থাকে বাইরের দিকে। তাহলে মোটাটাকে আমরা বলবো মেটাজাইলেম, ছোটটাকে আমরা বলবো প্রোটোজাইলেম। তাহলে এই জাইলেমের এই কথাগুলো একটু তোমাদেরকে আমি পড়ালাম, এবং ছবি দেখলে তোমরা আশা করি চিনতে পারার কথা। তাহলে আমি বলেছি যে মূল মাত্রই অডিও। অডিও বলতে কি? এটা একটা মূলের প্রস্থচ্ছেদ, একটা মূলের ছোট্ট অংশ। এটা হলো মূলের মাঝখানটা।
একটা মূলের ছোট্ট একটা অংশ কেটে এরকম জিনিস দেখা যায়। তাহলে আমরা একটু মূল, তাহলে কাণ্ডের মধ্যে কোন জাতীয় ভাস্কুলার বান্ডল থাকবে সবাই কমেন্ট করো দেখি। এইটা ওকে বলো। মূলের মধ্যে যদি অডিও থাকে কাণ্ডের মধ্যে কি থাকে সবাই কমেন্ট করো। অসাধারণ, হুমায়রা হুমু কুইক সবাই বলে ফেলো কাণ্ডের মধ্যে কি থাকবে। তাহলে কাণ্ডের মধ্যে কি থাকবে? কাণ্ডের মধ্যে সংযুক্ত। ইয়েস, এইটা একটা কাণ্ডের ছবি, এইটা একটা কাণ্ডের ছবি। কিভাবে বুঝবো যে ভাইয়া সংযুক্ত? সবার আগে তাকাবো ভাস্কুলার বান্ডলের দিকে, তাহলে বুঝবো এটা কাণ্ড নাকি মূল। ছবি তো সবই একই। এইটা একটা দ্বিবীজপত্রী কাণ্ডের ছবি। তাকায় দেখো তো ভাস্কুলার বান্ডলের দিকে, কি সুন্দর ছবিটা দেখো তো ভাইয়া। এই দেখো জাইলেম, এই দেখো ফ্লোয়েম, সুন্দর, এবং মাঝে কি ক্যাম্বিয়াম। তাহলে দ্বিবীজপত্রীতে কি মুক্ত। গতদিন তোমাদেরকে একটা নগ্নবীজে আবৃতবীজে চ্যাপ্টারে জায়েদ খানের মুভির গল্প বলেছিলাম মনে হয়, তাই না? জায়েদ খান এবং পরিমণি। পরিমণি অনেক বড় লোকের মেয়ে। পরিমণি, জায়েদ খান হলো রিকশাওয়ালা। পরিমণি জায়েদ খানের প্রেমে পড়েছে এবং পরিমণি জায়েদ খানকে বিয়ে করবে, কিন্তু পরিমণির বাবা চৌধুরী সাহেব এই বিয়ে মেনে নিবে না। ফলে কি করছিল? ফলে পরিমণিকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। ফলে পরিমণি কিন্তু একা ঘরে বদ্ধ। জায়েদ খান যখন আসলো এক লাথি দিয়ে দরজা ভেঙে ফেললো, পরিমণিকে নিয়ে পালিয়ে গেল এবং তার মুক্ত হয়ে গেল। তাহলে শাকিব খান দিয়ে বলছিলাম, সে যাই হোক। তাহলে জায়েদ খান দরজা ভেঙে পরিমণি জায়েদ খান দুজন আলাদা মুক্ত হয়ে গেল। যখন দুইজন তখন তারা মুক্ত। তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদ যখন দুইজন থাকবে তখন তারা মুক্ত। পরিমণি যখন একা, বদ্ধ। তাহলে যদি প্রশ্ন আসে কোথায় মুক্ত আর কোথায় বদ্ধ, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম দ্বিবীজপত্রী কাণ্ড মানেই মুক্ত, মুক্ত মানেই ক্যাম্বিয়াম। ছবির দিকে তাকায় দেখো কি সুন্দর ছবি। এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, মাঝে ক্যাম্বিয়াম। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? কত সুন্দর ছবি দেখতে পাচ্ছ? তাহলে যেইখানে এইরকম জাইলেম ফ্লোয়েম একই, দেখো এটা যদি বৃত্ত হয় তাহলে তারা একই ব্যাসার্ধে অবস্থান করছে, এইরকম ভাবে থাকবে। তাহলে ক্লিয়ার? ঠিক আছে। তাহলে জায়েদ খান জানলে আপনার নামে মামলা করবে। কেন? আমি তো সিনেমার কাহিনী বললাম। জায়েদ খান নামে আমরা মামলা করবে মানে দুনিয়া থেকে জায়েদ খান একটা, দুনিয়া থেকে পরিমণি একটা। ও মামলাটা করুক, আমি আর একটু বিখ্যাত হয়ে যাব। ঠিক আছে। তাহলে দেখো একা ঘরের বদ্ধ, দুইজনই মুক্ত। কথাটা কি ক্লিয়ার? তাহলে আমরা সবাই বুঝে গেলাম। ফ্যান্টাস্টিক, দ্যাটস ইট। তাহলে দ্যাটস ইনাফ। আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম। ছবি দেখে সবার আগে কোথায় তাকাবো? তোমাকে যখন এই ছবিগুলো দেওয়া হবে মাইক্রোস্কোপে, তুমি সবার আগে তাকাবা ভাস্কুলার বান্ডলের দিকে। ভাস্কুলার বান্ডলের কি অবস্থা? যদি ভাস্কুলার বান্ডল দেখতে পাও যে একসাথে লাগানো নাই, জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম, বুঝে নিবে এটা মূল। দেখা মাত্র বুঝে নিবে এটা মূল। আর যদি দেখো জাইলেম মাথায় ফ্লোয়েম, জাইলেম মাথায় ফ্লোয়েম, বুঝে নিবা এটা কাণ্ড। কাণ্ডের মধ্যে এখন এটা কোনটা? যদি এইরকম হয় তাহলে এটা এক বীজ, যেহেতু মাঝে কিছু নাই। আর যদি এইরকম হয় যে মাঝেও আরেকটা ক্যাম্বিয়াম আছে, বুঝে নিবা এটা তাহলে দ্বিবীজ। এই তো ভাইয়া। তো বইয়ের যে ছবিগুলো দেওয়া তোমাদের কিন্তু অলরেডি আমি যেই বেসিক দিলাম এই বেসিক দিয়ে পারা যাবে। তো ভাই দেখার দরকার নেই যে কি বলা, তোমরা নিজেরাই বুদ্ধি করে বলো তো। ছবির দিকে এই লেখা থেকে তোমরা নিজেরাই বলো। এখানে লেখা ফ্লোয়েম, এখানে লেখা জাইলেম, এটা মূল না কাণ্ড? সবাই বলো। মোহাম্মদ রাকিবের কমেন্টটা আমার ভালো লেগেছে, যে সাম অফ দ্য পিপল যে জায়েদ খানকে নিয়ে ট্রল করে। আমি কিন্তু জায়েদ খানের ভক্ত, তোমরা জানো না। জায়েদ খানের কিন্তু আমি একজন কোর ভক্ত। আমি কিন্তু জায়েদ খানকে অনেক পছন্দ করি, তোমরা এটা জানো না। ওই জন্য তো ওনার নাম নেই। ওনার একটা ছবি দেখে রীতিমতো ওনার ফ্যান হয়ে গেছে। আমি জানি সবাই বুঝতে পারছো, তাই না? তাহলে কি সুন্দর সুন্দর দেখো ফ্লোয়েম। তোমরা নিজেরাই ছবি দেখেই বলতে পারবা। এই বেসিকটা শেখাটাই হলো আসল। আচ্ছা।
এইটা দেখো তো, এইটা বুঝবা না যদিও, এটা দেখার দরকার নেই, এটা দেখলে পাগল হয়ে যাবা, কারণ একবীজপত্রী কাণ্ড হলো দুনিয়ার সবচেয়ে ফাউল জিনিস। একবীজপত্রী কাণ্ড হলো সবচেয়ে ভুয়া। এই ছবির দিকে তাকায় দেখো। তো এই ছবিটা দিল, তোমাকে এখানে মার্ক করে দিল, এই যে ফ্লোয়েম, এই যে ক্যাম্বিয়াম, এই যে জাইলেম, এইখানে এইটুকুর মধ্যে সবাই, তাহলে এটা কি? তিনজনই আছে, বুদ্ধি করে বলো। কাণ্ড, কোন কাণ্ড? একবীজ না দ্বিবীজ? দিদি দেখাই তো যাচ্ছে, কারণ ক্যাম্বিয়াম আছে। তো ভাইয়া আমাদেরকে তাহলে তাকাইতে হবে কোন জায়গায়? ভাস্কুলার বান্ডল যখনই আমরা পড়বো আমরা এই জায়গায় তাকাবো, তাকালে তুমি ছবিটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবা। সো এই জিনিসটা আমরা আরো পড়বো, পড়া তো কেমন শুরু। তাহলে মূল এবং কাণ্ডের মধ্যে পার্থক্য তো দেখো, মূলের ভাস্কুলার বান্ডল মানেই অরিও, আর কাণ্ডের ভাস্কুলার বান্ডল মানেই সংযুক্ত। সেটা এখন মুক্ত হবে না বদ্ধ হবে নাকি সমদ্বিপার্শ্বীয় হবে সেটা আমরা পরে জানবো, ঠিক আছে? ওকে, তাহলে সুন্দর, বিউটিফুল, ঠিক আছে। তাহলে আমরা এই কথা জেনে গেলাম। আচ্ছা, দ্বিবীজপত্রী কাণ্ড, একবীজপত্রী কাণ্ড, এটা ক্লিয়ার, ফ্যান্টাস্টিক। তাহলে তোমরা এই জিনিস জেনে গেলা। আমাদের লাস্ট, আজকে আমরা কি পড়বো? ভাস্কুলার বান্ডল টপিকটা শেষ করি। আমাদের 3 ক্লাসে শেষ হবে না, তোমাদেরকে পারলে ঘোষণাটা আজকেই দিয়ে রাখি, এই সপ্তাহে এই জিনিস শেষ হবে। আমাদের ক্লাস আপাতত আমি ফিক্স করেছি অ্যাডমিশন সিজনের আগ পর্যন্ত আমাদের ক্লাস চলবে শনি, সোম, বুধ, এই 3 দিন 8টা থেকে 10টা। তোমরা যদি রুটিনে দেখো তাহলে বৃহস্পতিবারকে একটা রিজার্ভ ডে রাখা হয়েছে। কোনো কারণে যদি চ্যাপ্টার শেষ না হয় 3 ক্লাসে, তাহলে সেই রিজার্ভ ডেতে আমরা খেলে চ্যাপ্টার শেষ করব। মেগা এক্সাম শুক্রবারই হবে এই চ্যাপ্টারের উপরে, বলে দিলাম। তো কালকে নেক্সট ক্লাসে মনে হচ্ছে শেষ করা যাবে না, কারণ সিকিউ রিভিউ করতে হবে, এমসিকিউ পড়াইতে হবে, তাই তো? তো আমরা বৃহস্পতিবারে এই জিনিস শেষ হবে, প্লাস সেই দিন সিকিউ রিভিউ হয়ে যাবে। অ্যাকচুয়ালি সেদিকে এমনিও লাগতো আমার সিকিউ রিভিউ করার জন্য, তো সেই জিনিসটা লাগবে অ্যাকচুয়ালি। তো সেই জিনিসটা আমাদের লাগবে। তো আমরা আজকে ভাস্কুলার বান্ডল টপিকটা তো অন্তত শেষ করি, কারণ বেসিকটাতে তো স্টিলের বেসিকে তো যাওয়াই গেল না। স্টিলের যে বেসিক, ওই বেসিকটা তো ধরা গেল না, তবে একটা ভালো বেসিক আজকে পড়ায় ফেলছি, এইটা একটা কাজের কাজ হয়েছে। তো সেটা হলো ভাস্কুলার বান্ডলের বেসিকটুকু আমরা পড়ে ফেললাম, মূল কাণ্ডের ছবি দেখে ফেলছি, মেইন ভয়টা কেটে গেছে। সামনে এই চ্যাপ্টারের 2 ক্লাসে পুরোটা A to Z প্রত্যেকটা লাইন পড়া হয়ে যাবে। আসল যে বেসিক সেটা তো এখন ঢুকতে পারিনি, যেটা স্টিল। ওকে, তাহলে ভাস্কুলার বান্ডল 2টা জিনিস পড়াই দিলাম। ছবিতে যদি আমি যাই, এইটুকু আমাদের ক্লিয়ার, মূল মানে অরিও, কেন্দ্রিকটা পড়ানো হয়নি, ঠিক আছে? ভাইয়া যারা পিছায় পড়েছে তাদের জন্য কিছু বল। কোথায় পিছায় পড়ছো ভাইয়া? পড়ালেখা করা ছাড়া কোনো গতি নেই, তাদের জন্য আলাদা করে কোনো কথা নাই। আগে যদি 2 ঘন্টা পড়তে, এখন দিনে 12 ঘন্টা পড়া শুরু করো, ঠিক আছে? এক্সামের 2-3 দিন টাইম দিলে একটু বেশি পড়তে পারে, টাইম দিয়েন ভাইয়া। নুসরাত ফারিয়ার সাথে তোফাইল ভাইয়ের একটা অ্যাকশন মুভি চাই। ছি, আমার বিয়ে হয়ে গেছে, এখন আর কি অ্যাকশনে যাব আমি? এইসব আজে বাজে কথা বলিস না তো। বিয়ের আগে হলে এগুলো একবার ভেবে দেখা যেত। এখন আর কোনো অ্যাকশন মুভিতে যাওয়ার সুযোগ নেই, ঠিক আছে? ওকে, ফাইন। আসাদুজ্জামান আসাদ, তারপরে তোর যদি অনেক টাকা পয়সা থাকে, তুই যদি প্রডিউসার হোস, তুই টাকাগুলো নিয়ে আমার সাথে দেখা কর, বাকিটা আমি ভেবে দেখবো। তুই ফিরে আয়, টাকাগুলো নিয়ে আয়, আমি তোর সাথে দেখা করব, ঠিক আছে? আজকে আমরা ওকে, চলো ভাইয়া। পরীক্ষায় 55 পেয়ে জীবনে কিছু হবে। আজকে 55 পাইছো, নেক্সট দিন 65 পাবা, তারপর দিন 75, এইভাবে। ওকে, চলো আজকে আমরা 10 মিনিট পড়বো। 10 মিনিটে আমাদেরকে কি করতে হবে? আমরা টিস্যু, এই বলো তো, রিক্যাপ, লাইভ কুইজ, কুইক, আগামী 2 মিনিট লাইভ কুইজ। বলো, উদ্ভিদের টিস্যু কয় প্রকার? এই জিনিস না পড়লে এখন পাগল হয়ে যাবে। টিস্যু কয় প্রকার?
দুই প্রকার কি কি? ভাজক এবং স্থায়ী, ভেরি গুড। তাহলে এই যে দুই প্রকার টিস্যু, এই দুই প্রকার টিস্যু মিলিত হয়ে কিন্তু তৈরি করে টিস্যু তন্ত্র। তাহলে টিস্যু দুই প্রকার, কিন্তু তন্ত্র কয় প্রকার? ত দিয়ে তিন প্রকার। তাহলে টিস্যু দুই প্রকার, কিন্তু তন্ত্র তিন প্রকার। তাহলে এই যে ভাজক এবং স্থায়ী টিস্যু, এই টিস্যুগুলো মিলিত হয়ে তৈরি করে টিস্যু তন্ত্র। অনেকগুলা টিস্যু, কি কি টিস্যু তন্ত্র? এপিডার্মাল, গ্রাউন্ড, ভাস্কুলার। এই জিনিস তোমরা অলরেডি পারো। তাহলে দেখো এপিডার্মাল মানে কি? ত্বক, এপিডার্মিস। তো এপিডার্মিস যেমন আমাদের ত্বক, দেখো এছাড়া আমাদের চুল আছে, নখ আছে, তো এইগুলাকে আমরা বলবো এপিডার্মাল উপবৃদ্ধি। আমাদের যে জিনিসটা নাই, এক্সট্রা আছে যে জিনিসটা আছে, সেটা হলো এপিডার্মাল রন্ধ্র। কয়টা এরকম? দুইটা। একটা হলো পত্ররন্ধ্র, পাতার মধ্যে ছিদ্র থাকে, আরেকটা হলো পানি পত্ররন্ধ্র। আরেকটা নাম হলো পানি পত্ররন্ধ্র, ওটাও পাতার মধ্যে ছিদ্র, কিন্তু ওটা স্পেশাল। তাহলে দেখো এপিডার্মাল রন্ধ্র, এগুলা এপিডার্মাল টিস্যুতন্ত্রের অংশ। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের অংশ কি কি? বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। এইটা আজকে কাজ করবো জাস্ট। আর ভাস্কুলার টিস্যুতন্ত্র, ভাই অলরেডি পড়া শেষ। ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে ভাস্কুলার বান্ডল। অলরেডি তোমরা একটা আইডিয়া রাখো, সংযুক্ত অরিও আর কেন্দ্রিক। ভাস্কুলার টিস্যুতন্ত্র কি দিয়ে তৈরি হবে? জাইলেম, ফ্লোয়েম এবং কেম্বিয়াম। তাহলে এই হলো এক নাম্বার কথা, রাইট? তাহলে টিস্যুতন্ত্রকে আমরা এই তিন ভাগে ভাগ করি। পুরো উদ্ভিদের সবগুলা টিস্যু এই তিন ভাবে কাজ করে। একটা দল আবরণ তৈরি করে, আবরণ, উদ্ভিদটাকে আবরণ দিয়ে রাখে। একটা দল পরিবহন সামলায়, ভাস্কুলার মানে পরিবহন। ভাইয়া কিছুই বুঝতেছি না, ক্লাসটা মন দিয়ে শুনে বুঝতে পারবা। আর একটা ভিত্তি, এই তো ভাইয়া উদ্ভিদের তো আসলে বেশি কাজ নাই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সবাই সুন্দর সুন্দর কথা জেনেছি। আজকে আমরা এপিডার্মাল অংশটুকু ধরবো না, আজকে আমরা বেসিকে ঢুকে যাব একদম ভিত্তি টিস্যুতন্ত্র। ভিত্তি, ভাইয়া বলতো আমার যে শরীরটা দাঁড়ায় আছে, কারণ ভেতরে কি আছে? আমার শরীরের ভেতরে কি আছে যেটার জন্য মাংসগুলো লেগে আছে? বলতো তোমার শরীরের ভেতরে কি আছে যেটার জন্য তুমি দাঁড়িয়ে আছো? তোমার ভিত্তিটা কোথা থেকে আসতেছে? কঙ্কাল, এক্স্যাক্টলি। তাহলে তোমার আমার সবার ভিত্তি কিন্তু ওই যে কঙ্কাল থেকে। কঙ্কাল, তাহলে আমাদের কঙ্কাল হলো আমাদের ভিত্তি। আমাদের যে এই গাছগুলা, এই গাছেরও কিন্তু এরকম ভিত্তি থাকে, এই গাছেরও ভিত্তি থাকে, এবং তার সেই ভিত্তির সবগুলাকে একসাথে বলে গ্রাউন্ড টিস্যুতন্ত্র। কি কি থাকে? বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। তার মানে স্টিলের ভেতরে কিছু থাকে, বাইরে কিছু থাকে। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে স্টিলি জিনিসটা কি, সেইটা আজকে জেনে আমরা আজকে ক্লাস শেষ করব। স্টিলি কাকে বলে এইটা নেক্সট দিন জানার সুযোগ নাই, আজকে এই জিনিস জেনে ক্লাস শেষ করতে হবে, না হলে অনেকটুকু পিছায় পড়বো। 4 ক্লাসে ওই জিনিস শেষ করা যাবে না। চলো স্টিলি, এইটা শেখাটাই আসল কাজ। স্টিলি, স্টিলি, স্টিলি। সুন্দর ছবি লাগবে, এইটা দিয়ে হবে না, এইটা দিয়ে হবে না, এইটা দিয়ে হবে না, ওই দিকে বেটা পিকচার। আমাদের একটা সুন্দর ছবি লাগবে স্টিল। তো স্টিলের একটা আমাদের সুন্দর ছবি লাগবে, যেটা দিয়ে তোমরা সহজে বুঝবে। ইয়েস, আই থিংক আই হ্যাভ গট দ্যাট। ফ্যান্টাস্টিক, দিস ইজ দ্য পিকচার উই নিড। জাস্ট দেখলেই হয়ে গেল। ছবির দিকে তাকাও, এইটা একটা ছবির দিকে তাকাও, সুন্দর করে দেখো। এইটা মূল কাণ্ড, যাই হোক সেটা পরের ব্যাপার। এইটা একটা প্রস্তুচ্ছেদ ধরলাম, এটা একটা কাণ্ডের প্রস্তুচ্ছেদ, কাণ্ড। ক্লিয়ার? ওকে। যদিও এখানে কিছুটা ভুল টুল আছে, সব মিলাই সেটাই হোক, এটা আসলে মূলের প্রস্তুচ্ছেদ। কিছু জিনিসপত্র ভুল আছে, সেটা আমরা খেয়াল করবো না। একদম মাঝের যে জায়গাটা, এখানে কি লিখছে সেটা পরের ব্যাপার। মাঝের জায়গা থেকে চারপাশে এইখানে একটা জিনিসে খেয়াল করো, লেখা আছে এন্ডোডার্মিস বা অন্তঃত্বক। এন্ডোডার্মিসের ঠিক নিচে দেখো লেখা আছে পেরিসাইকেল বা পরিচক্র। কোনটা? এই কোষ স্তরটা,
এই কোষ স্তর পরিচক্র, যেটা আমি বেগুনি কালার দিয়ে আঁকলাম, এই পরিচক্রের ভেতরে যা থাকবে সেটাকে বলা হবে স্টিলি। তাহলে পরিচক্রের ভেতরে যা থাকবে সেটাকে বলে স্টিলি, পরিচক্রের বাইরে যা থাকবে সেটাকে বলা হবে বহি স্টিলি। তাহলে স্টিলি চেনার সহজ পদ্ধতি কি? এক লাইনে যদি আমি বলতে চাই, তাহলে আমাকে যদি সহজ করে কেউ আঁকতে দেয়, দ্যাটস ইট। আমি কি আঁকলাম? পরিচক্র। আমি পরিচক্র আঁকলাম, বেসিক কথা এইটার নাম পরিচক্র, পরিদের চক্র, পরিচক্র। পরিচক্র কথার নাম শুনে বোঝা যায় চক্র মানে কি? চক্র মানে চাকা, চাকা মানে সাইকেল। দেখো গোল করে আসছি, পরি মানে চারপাশে, তার মানে এটা ইংরেজি কি? পেরিসাইকেল। পেরিসাইকেলের ভেতরে যা থাকবে, ভেতরে যাই থাকবে তাকে আমরা বলবো স্টিলি, আর পরিচক্রের বাইরে যা থাকবে তাকে আমরা বলবো বহি স্টিলি। পরিচক্রের ভেতরে যা থাকবে তাকে আমরা বলবো অন্তঃস্থিলি বা স্টিলি, বাইরে যা থাকবে তাকে বলা হবে বহিঃস্থিলি অঞ্চল। এবং এই দুই জিনিস নিয়ে তৈরি হবে ভিত্তি ভাজক টিস্যুতন্ত্র, বা কি বলে এটাকে? গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে গ্রাউন্ড টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তো দেখো ভিত্তি, এরাই ভিত্তিটা তৈরি করে। এখন আমি তোমাদেরকে বইয়ে একটা ছবি দেখাই দেই, তাহলে ছবিটা ক্লিয়ার হবে। বইয়ে অবশ্যই এর চেয়ে ভালো ছবি দেওয়া, কিন্তু লালনির ছবি দেখে আমাদের বুঝতে সহজ হয়। দেখো অসাধারণ ছবি দেওয়া আছে বইয়ে। আমরা যদি বইয়ের ছবি বুঝতে চাই, চলে আসো। এই যে দেখো কি সুন্দর ছবি। এই যে পরিচক্রকে সবার আগে খুঁজে বের করবে। পরিচক্র কোন কোষ স্তরটা? এইরকম যে কোষ স্তরটা, এইটা হলো পরিচক্র। এইটার ভেতরে যা আছে তার নাম অন্তঃস্থলীয় অঞ্চল, এইটার বাইরে যা আছে তার নাম বহিঃস্থলীয় অঞ্চল। আপাতত তোমার জন্য এইটুকু পড়া। তুমি যদি একটা ছবির দিকে তাকায় দেখো যে পরিচক্রের বাইরে কে কে থাকে, দেখো পরিচক্রের ঠিক বাইরেই দেওয়া আছে অন্ততক, তার মানে এটা একটা বহিঃস্থলীয় অঞ্চলের অংশ। পরিচক্রের ঠিক বাইরে দেওয়া আছে কর্টেক্স, তার মানে কর্টেক্স আর অন্ততক এই দুইটা জিনিস পরিচক্রের বাইরে। কর্টেক্স আর অন্ততক এই জিনিসগুলা বহিঃস্থলীয় অঞ্চলের অংশ। ভেতরে কি কি থাকে? একদম মাঝে কি কি থাকে দেখো, মজ্জা, মজ্জা রশ্মি। তাহলে এই যে মজ্জা, মজ্জা রশ্মি, পরিচক্র, এরা নিজেরা এই তিনজন অন্তঃস্থলীয় অঞ্চলের অংশ। তাহলে আমি আজকে নেক্সট দিন এই পড়া ধরবো, কিন্তু অন্তঃস্থলীয় অঞ্চলের অংশ কি কি? পরিচক্র নিজে, মজ্জা, মজ্জা রশ্মি। বাইরের অংশ কি কি? কর্টেক্স আর অন্ততক। এই পাঁচটা জিনিস বলে দিলাম, এবং এইটা দেখো সুন্দর করে ওই ছবির মধ্যে দেওয়া। দেখো তাহলে বাইরে কি কি থাকে? কর্টেক্স আর অন্ততক, খেয়াল করেছো? আর কর্টেক্স বহিঃস্থলীয় অঞ্চল, এই যে বহিঃস্থলীয়, কর্টেক্স অন্ততক, কর্টেক্স অন্ততক। আর ভেতরে কি কি থাকবে? ভেতরে থাকবে পরিচক্র, মজ্জা, মজ্জা রশ্মি। পরিচক্র, মজ্জা, মজ্জা রশ্মি। মূলের ক্ষেত্রে মজ্জা রশ্মির অপর নাম সংযোজক টিস্যু। যাহাই মজ্জা রশ্মি তাহাই সংযোজক টিস্যু। এইটুকু বোঝা ফরজ, এইটুকু বোঝা ফরজ, এইটা বোঝা মাস্ট। অন্ততক এই ক্লাস থেকে এই শিক্ষা না নিয়ে গেলে খুব কঠিন। এবং কর্টেক্স এরা বহিঃস্থলীয় অঞ্চল, পরিচক্র, মজ্জা, মজ্জা রশ্মি এরা অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে এইটাই ডিএমসি ডিমার্স বক্স, খুব ইম্পর্টেন্ট। দেখি তো, বুদ্ধি করে বলো তো। তাহলে স্টিলির বাইরে কে থাকে, ভেতরে কে থাকে? যারা ভালো স্টুডেন্ট তারা এই জিনিস বুঝতে পেরেছে, এবং দিস ইজ দ্য মোস্ট বেসিক। এই জিনিস না বুঝবা তুমি এই চ্যাপ্টারের বাকি কিছুই বুঝবা না, আগেই বলে দিলাম। খেয়াল করো তো, বুদ্ধি করে বলো তো, কেউ এখন প্রশ্নটা করলো না কেন? কেন প্রশ্নটা করলো না? এই প্রশ্ন তো করাই উচিত ছিল সবার, যে ভাইয়া স্টিলের ভেতরের দিকেই তো জাইলেম এবং ফ্লোয়েম আছে, এইগুলা তো আপনি অন্তঃস্থলীয় অঞ্চলের অংশ বললেন না। এইটা তো আমার হোমওয়ার্ক। কেন জাইলেম ও ফ্লোয়েম
এইটা তুমি সার্চ করে রাখবা, অন্ত স্টিলীয় অঞ্চলের অংশ না। ভেতরের ছবিতে কিন্তু তুমি জাইলেম ফ্লোয়েমকে সবার আগে সুন্দর করে ডিটেক্ট করো, আঁকো, এইটাই তোমার টাস্ক। কেউ পারে নাকি? কেউ পারো নাকি এই প্রশ্নের উত্তর? যাদের উল্টাপাল্টা লেগে গেছে ক্লাসটা ঠান্ডা মাথায় রিভিউ করবা, দেখবা হবে। আর যে রিভিউ করবে না সেই জিনিস পারবে না। এই জিনিস সহজ হলে তো বলেই দিতাম। আমি তো ট্রেইলারই বলেছি এই চ্যাপ্টারের কনসেপ্ট ইজ দ্য কিং। ওয়াও, শেখ ফাতেমা এবং মুনতাহা মারিয়া, অদ্ভুত। উত্তরটা ওরা দিয়ে দিয়েছে। ওরা যেহেতু দিয়ে দিয়েছে সবাইকে জানিয়ে দিই, কারণ জাইলেম ফ্লোয়েম ওরা অ্যান্সার হলো ওরা ভাস্কুলার টিস্যু তন্ত্রের অংশ, ভাস্কুলার। আর আমরা এই জায়গাতে আলোচনা করতেছি কোন টিস্যু তন্ত্র? আমরা এই জায়গায় গ্রাউন্ড টিস্যু তন্ত্র বা ভিত্তি টিস্যু তন্ত্র। তো এরা গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অংশ নয়, কারণ এরা ভাস্কুলার টিস্যু তন্ত্রের অংশ। বুঝতে পারলাম? ঠিক যেমন পেশি কিন্তু পেশি তন্ত্রের অংশ, পেশির মধ্যে রক্তনালী থাকলেও সেটাকে আমরা কাউন্ট করবো না। রাইট? বিউটিফুল। কেউ গুগল থেকে কপি করেনি, এরা জানে, না জানলে এটা জীবনে উত্তর করতে পারতো না। অদ্ভুত। শেখ ফাতেমা ভেরি গুড। আরে ওরা ওরা জানে না, আমি জানি তোমরা গুগল থেকে কপি করা আমি খুব ভালো বুঝি। সেরা, আজকের দিনের এইটাই সেরা। তোমার বন্ধু বান্ধবকে এই জিনিস জিজ্ঞাসা করো, দেখবে যে পারবে না। তাহলে আমরা কনসেপ্ট নিয়ে গেলাম, কাকে বলে স্টিলি, স্টিলির বাইরে কারা থাকে, ভেতরে কারা থাকে, এটা জানলাম। কালকের ক্লাসে আমরা স্টিলিকে একদম ভাজা ভাজা করবো। পরশু ক্লাসে এই চ্যাপ্টারের সবটুকু শেষ করে ফেলবো। দ্যাটস ইট। আমরা আমরা বলেছি যে এক্স্যাক্টলি 9:45 ক্লাস শেষ হবে, 9:45 আমরা ক্লাস শেষ করছি। সো হুমায়রা, সিরাজুল মুনিরা খান, সোলাইমান, আজাদ, আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি। ফ্যান্টাস্টিক কিছু স্টুডেন্ট ক্লাস করছে আমাদের সাথে, অসাধারণ রেজাল্ট হবে। তো সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।